তোমরা একটু কনফার্ম করো সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমার এখানে হচ্ছে সাবটাইটেল উঠতেছে, তার মানে ফেসবুক তো সাউন্ড শুনতে পাচ্ছে। ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু দেখো। আর শুনতে পাইলে আমরা হচ্ছে শুরু করে দিব, বেশি দেরি করব না। এমনিতেই 10টা বাজে, মানে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা একটু আগের দিনের কথাবার্তা বলি। আগের দিন আমরা হচ্ছে জুওলজি 4th চ্যাপ্টার অর্থাৎ রক্ত সঞ্চালনের প্রথম অংশটা করেছিলাম। প্রথম অংশে আমরা খুব ইম্পর্টেন্ট টপিকগুলো সম্বন্ধে জেনেছি। দুইটা খুবই ইম্পর্টেন্ট আর তিনটা মোটামুটি লেস ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে আমরা পড়েছি। মাঝখানের যে টপিকগুলা অর্থাৎ মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট থেকে মিডিয়াম ইম্পর্টেন্ট, এই টপিকগুলো হচ্ছে আজকে আমরা শিখবো। মোট 4টা টপিক আজকে আমরা শিখবো। তো এই যে স্লাইডটা, এটা আমি গতদিনও তোমাদের দেখাইছিলাম, আজকে একটু দেখাই তোমাদেরকে। ঠিক আছে, তার আগে তোমরা একটু জানাও। হ্যাঁ, জয় ভাই জানাইছেন যে সাউন্ড ঠিকঠাক। আচ্ছা, তোমরা সবাই হচ্ছে জয়েন করে ফেলো। যারা হচ্ছে ফ্রি সাইকেল বায়োলজি মেসেঞ্জার গ্রুপে আছো তারা জয়েন করো। আর তোমাদের বন্ধুরা যারা আছে এখনো জয়েন করে নাই বাট করবে, তাদেরকে তোমরা লিঙ্ক পাঠাইতে পারো, জানাইতে পারো যে ক্লাস শুরু হয়ে গেছে। ওকে, আমি বেশি দেরি করছি না, আমি শুরু করে দিব। দেখো, আমার হচ্ছে এখানে আমরা প্রথম যে দুইটা টপিক আছে, হৃৎপিণ্ড আর হচ্ছে হৃদরোগের চিকিৎসার ধারণা, এই দুইটা কিন্তু আমরা পড়ে ফেলছি। ওকে, তাহলে পরের 3, 4, 5 নাম্বার টপিক দেখো। 3, 4, 5 নাম্বার কি আছে? কার্ডিয়াক চক্র ও জাংশনাল টিস্যু। ঠিক আছে, এখান থেকে টোটাল কোশ্চেন আসছে 12টা গত 6 বছরে। রক্তকণিকা, এখান থেকেও টোটাল কোশ্চেন আসছে 12টা গত 6 বছরে। হৃদরোগের বিভিন্ন অবস্থা, এখান থেকে কোশ্চেন এসেছে 9টা। এবং আমাদের নেক্সট স্লাইড অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র থেকে এসেছে 7টা। তার মানে এই যে আমরা আজকে যে টপিকটা পড়ব, এই টপিক থেকেই এই 4টা টপিক থেকেই গত 6 বছরের টোটাল তোমাদের 40টা কোশ্চেন এসেছে। ঠিক আছে, 40টা কোশ্চেন আসছে, তার মানে খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক এখানে। তাহলে এই ক্লাসটা তোমাদের সবার করা দরকার। এখানে কিছু কনসেপচুয়াল জিনিস আছে যেগুলো বুঝে পড়া লাগবে, এগুলোও তোমাদের হচ্ছে জানা দরকার। ওকে, হ্যাঁ আসিফ কমেন্ট করেছেন, যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা তাহলে শুরু করে দিই। তোমরা সবাই লাইভে চলে আসো, আমরা শুরু করে দিচ্ছি। আমাদের প্রথমে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের কার্ডিয়াক চক্র ও জাংশনাল টিস্যু, এই টপিকটা আমরা শুরু করব। আচ্ছা দেখো, কার্ডিয়াক চক্র ও জাংশনাল টিস্যু। তার আগে আমি তোমাদের একটু প্রশ্ন করি আর একটু কনফার্মেশন দিই যে গতদিন আমি যে টপিকটা পড়াইছি নিশ্চয়ই তোমরা সেটা বাসায় গিয়ে পড়ছো, মানে বাসায় বসে পড়ছো। তো সেখানে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করে রাখবা। আমি পড়ানোর ফাঁকে ফাঁকে এসে কমেন্টগুলো পড়বো, সেই সমস্যা দিয়ে তোমাদের সলভগুলো করে দিব আর কি, সলিউশনগুলো দিয়ে দিব। আচ্ছা দেখো, কার্ডিয়াক চক্র ও জাংশনাল টিস্যু বোঝার আগে তোমাদের নিশ্চয়ই হার্টের যে অ্যানাটমি বলেছিলাম, মানে হার্টের গঠন কীরকম, তারপরে হচ্ছে কিভাবে কোথা থেকে রক্ত প্রবাহ চলে অর্থাৎ ফিজিওলজি, শারীরতত্ত্ব যেটাকে বলে, এটাও কিন্তু তোমাদের আমি মোটামুটি গতদিন পড়িয়েছি। ওইটা সম্বন্ধে একটা বেসিক আইডিয়া না থাকলে এই ক্লাসটা বোঝা কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা একটু মনে করার চেষ্টা করো, দরকার হলে সামনে বই নিয়ে রাখো। আমি যদিও আবার রিপিট করব যেটা প্রয়োজন যখন। ওকে, দেখো আজকের টপিকে আমরা প্রথমে দেখি এখান থেকে কেমন ধরনের উদ্দীপক আসে। আচ্ছা দেখো, এইটা হচ্ছে উদ্দীপক একটা হার্টের ছবি দেওয়া আছে, দেখেই বুঝতেছো। এইখানে হচ্ছে এক্স এখানে দাগানো আছে। তুমি দেখতেছো যে এইটা ডান এট্রিয়ামে, রাইট এট্রিয়ামে দাগানো আছে, তাহলে তুমি বুঝেই যাবা ডান এট্রিয়ামে গোল করে কোনো একটা জায়গা দাগানো আছে, মানে হচ্ছে কি এটা? এটা হচ্ছে এস এ নোড। এস এ নোড, তাই না? এস এ নোড কি? সাইনোএট্রিয়াল নোড। এটা সম্বন্ধে আমি গতদিন বলছিলাম, আজকে আরো ডিটেলসে বলবো। এরপরে হচ্ছে এখানে যদিও দাগানো নাই, দাগানো আছে হচ্ছে এই জেড। দেখো জেডটা কোন জায়গায়? এই জায়গাটায়। ঠিক আছে, তুমি দেখবা যখন আমরা সাইনোএট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড এগুলো পড়াবো তখন দেখবো সাইনোএট্রিয়াল নোডটা থাকে হচ্ছে ডান অ্যাট্রিয়ামে। এইবার অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে থাকে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এইখান থেকে তুমি দেখবা একটা বান্ডেল বের হয়েছে, দুইটা শাখায় ভাগ হয়ে গেছে এরা, বুঝে গেছে? একটা হচ্ছে রাইট বান্ডেল, একটা হচ্ছে লেফট বান্ডেল। বান্ডেল মানে কি? গুচ্ছ, তাই না? টাকার বান্ডেল যেরকম, এগুলো হচ্ছে তোমার কিছু পেশি টিস্যুর বান্ডেল। যাই হোক, তো এগুলো হচ্ছে এই গুচ্ছ আকারে বের হয়ে গেছে। এরপরে এগুলো অনেক শাখা প্রশাখা, মানে মূল শিকড়ের যেরকম শাখা প্রশাখা থাকে না, এরকম ভাগ হয়ে গেছে। যাই হোক, এইটা হচ্ছে আমাদের সাইনোএট্রিয়াল নোড, এইটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এরপরে এই যে এখান থেকে একটা বান্ডেল বের হয়েছে না, এটাকে বলে বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিস, HIS। ওকে,
আর হচ্ছে যে শাখা প্রশাখাগুলোয় ভাগ হয়ে গেছে এগুলোকে বলা হয় পার্কিনজে তন্তু। পার্কিনজে তন্তু, এটা সম্বন্ধে আমি আবার বিশ্লেষণে আসবো। কিন্তু দেখো এখানে যে জেড দাগানো হয়েছে, এই জেড কিন্তু বান্ডেল অফ হিজকে বোঝানো হয়েছে। দেখবা ওই যে বান্ডেলটা যে জায়গাটায় দুই ভাগ হয়ে গেছে ওই জায়গাটায় তীর চিহ্নটা দিয়ে দিছে, তাই না? তার মানে এটা বান্ডেল অফ হিজ হবে। ওকে, তাহলে ফিগার দেখে তুমি এটা বুঝতে পারছো। ফিগার ওয়াই বলছে, ওয়াই নিশ্চয়ই হার্টের ফিগার। ওকে, উদ্দীপক 2 একটা ছবি দেওয়া আছে। এই ছবিতেও দেখো কি কি দেওয়া আছে। এই যে পি চিহ্ন দেওয়া আছে, এইটা হচ্ছে আমাদের হার্ট। মানে ছবিটা খুবই জঘন্য একটা ছবি দিছে, এই জন্য বোঝা একটু সমস্যা। এই দেখো এইটা দেখে তুমি বুঝতেছো এটা ট্রাকিয়া। কারণ কি, ট্রাকিয়া হচ্ছে, ট্রাকিয়া গলায় থাকে না? হ্যাঁ, আমাদের গলায় থাকে। তার মানে হচ্ছে এই ট্রাকিয়ার মধ্যে অনেকগুলো কার্টিলেজ থাকে, এরকম ভাগ করা করা তরুণাস্থি থাকে। তো তরুণাস্থি দেখে বুঝতে পারবো ট্রাকিয়া। এরপরে কি যেন একটা দিছে, কাকের ঠ্যাং বগের ঠ্যাং, এটা আসলে ফুসফুস বুঝাইতে চাইছে। কারণ ট্রাকিয়াটা যখন ভাগ হয়ে যায় এখান থেকে তো ব্রঙ্কাস তৈরি হয় না, ওই ব্রঙ্কাসগুলো মিলে আলটিমেটলি কি তৈরি করে, ফুসফুস তৈরি করে না? ফুসফুসের ভিতরে এই ব্রঙ্কাসটা ঢুকে যায়। সো এটা আসলে ফুসফুস বুঝাইছে, কিউ দিয়ে ফুসফুস বুঝাইছে। ওকে, আর এই যে মনে করো একটা বক্স দিয়ে দিছে, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট বক্স দেখেই তো বুঝতে পারতেছো এটা হচ্ছে একটা হার্ট। তাহলে পি হচ্ছে হার্ট, কিউ হচ্ছে ফুসফুস। এটা নিশ্চয়ই ক্লিয়ার তোমাদের। এইবার চলে আসো উদ্দীপক 3-এ। আবিদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। ডাক্তার পরীক্ষা করে তাকে বললেন তার হৃৎপিণ্ডের বিশেষ পেশিগুচ্ছের ছন্দহীনতার কারণে কার্ডিয়াক চক্রের সমস্যা হয়েছে। দেখো কথার খেয়াল রাখবা, পেশিগুচ্ছ। হ্যাঁ, আমরা এই যে হার্ট যখন পড়ছি তখন দেখছি হার্ট আসলে অনেক পেশি দিয়ে তৈরি, তাই না? মায়োকার্ডিয়ামে পুরাটাই পেশি থাকে, কিন্তু এর মধ্যে একটা বিশেষ পেশিগুচ্ছ আছে যারা শুধু সংকোচন প্রসারণ করে না, এদের কাজ হচ্ছে একটা সিগন্যাল জেনারেট করে, একটা সিগন্যাল তৈরি করে সেই সিগন্যালটা হার্টের অন্যান্য পেশিতে পৌঁছায় দেওয়া। এদেরকেই বলা হয় জাংশনাল টিস্যু, যেটা নিয়ে আমরা পড়বো। তাহলে এই বিশেষ পেশিগুচ্ছ বলতে কিন্তু এই জাংশনাল টিস্যুদের বোঝানো হয়েছে। জাংশনাল টিস্যু কারা? এই যে এতক্ষণ যাদের নিয়ে বকবক করলাম, এসএন, এভিএন, বান্ডেল অফ হিজ, পার্কিনজি তন্তু, এগুলোই হচ্ছে এই বিশেষ পেশিগুচ্ছ বা জাংশনাল টিস্যু। ওকে, এবার দেখো ছন্দহীনতার কারণে কার্ডিয়াক চক্রের সমস্যা হয়েছে, আমরা কার্ডিয়াক চক্র সম্বন্ধেও জানবো। এই জন্য ডাক্তার তাকে বিশেষ যন্ত্র বসানোর পরামর্শ দিলেন। এটা তোমরা সবাই জানো, আমি আগের দিন বলছিলাম যে হার্টের যদি আমাদের জাংশনাল টিস্যুতে কোনো প্রবলেম হয়, এমন একটা যন্ত্র বসানো লাগবে যে নিজে থেকে সিগন্যাল জেনারেট করতে পারে। সেই যন্ত্রটা হচ্ছে পেসমেকার, তাই না? তাহলে এই উদ্দীপক থেকে তোমার হার্ট কিভাবে নিজের মায়োজেনিক নিয়ন্ত্রণ করে, অর্থাৎ জাংশনাল টিস্যু দ্বারা কিভাবে হার্টের নিয়ন্ত্রণ হয়, এরকম একটা প্রশ্ন আসতে পারে। কার্ডিয়াক চক্রের কথা যেহেতু বলছে, তাহলে কার্ডিয়াক চক্রের একটা বিস্তারিত জানতে চাইতে পারে তোমার কাছে। বিশেষ যন্ত্র যেহেতু বলছে পেসমেকার, তার মানে ঘ নাম্বারে কি আসতে পারে, পেসমেকার কিভাবে কাজ করে, অথবা পেসমেকারের সুবিধা কি, অসুবিধা কি, পেসমেকার বসানোর পদ্ধতি কি, প্রকারভেদ কি, এগুলো নিয়ে সমন্বিত একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তাহলে তোমার এই উদ্দীপক দেখে কিন্তু তুমি আন্দাজ করতে পারতেছো কোন ধরনের কোশ্চেন আসবে এখানে। ওকে, এবার আসো হচ্ছে আমাদের উদ্দীপক 4। দেখো আমাদের হৃদযন্ত্রটি কিছু কপাটিকা ও নোডের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। তাহলে এই কপাটিকা কথাটা উল্লেখ করছে, তাহলে কপাটিকা রিলেটেড সিকিউ আসতে পারে, এটা আমরা গতদিন আলোচনা করেছি। আর নোড রিলেটেড সিকিউ আসতে পারে, এই নোড নিয়ে আমরা আলোচনা করব হচ্ছে আজকে। ওকে, আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের উদ্দীপকগুলো দেখলাম। এখন দেখো এই উদ্দীপক থেকে কেমন প্রশ্ন আসে, আমি মোটামুটি পড়ানোর সময় কিন্তু বলে দিছি, তারপরে তোমরা একটু খেয়াল করো। আচ্ছা দেখো, হৃৎপিণ্ডের কার্ডিয়াক চক্রের ধাপ সমূহ, হ্যাঁ আমি বলছিলাম যে কার্ডিয়াক চক্র থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, কার্ডিয়াক সাইকেল থেকে। তাহলে এটা আমরা পড়বো। হৃদস্পন্দন সৃষ্টি ও নিয়ন্ত্রণে মায়োজেনিক নিয়ন্ত্রণ বা জাংশনাল টিস্যুর ভূমিকা বিশ্লেষণ করো। তাহলে ওই যে এতক্ষণ জেগে যাইলাম, মায়োজেনিক নিয়ন্ত্রণ কি, জাংশনাল টিস্যু কি, এখান থেকে কোশ্চেন আসতে পারে। হৃৎপিণ্ডে উদ্দীপনা বা স্পন্দন পরিবহনের গতিপথ, একই প্রশ্ন, একই প্রশ্ন, জাস্ট গতিপথটা এখানে ব্যাখ্যা করতে হবে, এখানে চিত্রও দেওয়া লাগে। ঠিক আছে, আর বলছে হৃৎপিণ্ডে লাভ ও ডাব বা হৃদ শব্দ সৃষ্টির কারণ বিশ্লেষণ করো। তুমি যখন কার্ডিয়াক সাইকেল শিখে যাবা, কার্ডিয়াক চক্র শিখবা, তখন তুমি জেনে যাবা যে এখানে লাভ শব্দটা কেন তৈরি হয়, ডাব শব্দটা কেন তৈরি হয়। ঠিক আছে, কার্ডিয়াক সাইকেলের ব্যাখ্যাটা দিয়ে দিলেই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে মোটা দাগে এই কয়টা কোশ্চেন হচ্ছে এখান থেকে আসে। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু নেক্সট যাই, আনসার গাইডলাইন্সে যাই। ঠিক আছে, আমরা প্রথমে কথা বলবো হচ্ছে হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ নিয়ে। হ্যাঁ, মায়ো কথাটা আমি গতদিন বলছিলাম, মায়োকার্ডিয়াম মানে হচ্ছে হার্টের এমন একটা অংশ যেখানে অনেক অনেক পেশি আছে। মায়ো কথাটা হচ্ছে পেশির সাথে রিলেটেড। তাহলে যখন আমি এই শব্দটা বললাম, কি শব্দ, মায়োজেনিক, মায়োজেনিক,
জেন শব্দের অর্থ হচ্ছে তৈরি হওয়া, তাই না? তাহলে পেশি থেকে তৈরি হচ্ছে, যে নিয়ন্ত্রণটা পেশি থেকে তৈরি হচ্ছে, এই নিয়ন্ত্রণটাকে বলা হয় হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। মানে বিষয়টা হচ্ছে আমার ব্রেন হার্টকে তো অবশ্যই নিয়ন্ত্রণ করে, কিন্তু ব্রেনের নিয়ন্ত্রণ ছাড়াও কিন্তু হার্টের একটা নিজস্ব নিয়ন্ত্রণ সিস্টেম আছে, এটাকে আমরা মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে থাকি। তোমরা বইয়ে একটা তথ্য পড়বা যে হার্ট যদি আমরা খুলে 37°C টেম্পারেচারে লবণের দ্রবণে ডুবিয়ে রাখি, তাহলে দেখা যাবে যে হার্টটা অনেকক্ষণ সচল আছে। কেন সচল আছে? তার থেকে তো ব্রেনে কানেকশন চলে গেছে, তাহলে তার নিজের মধ্যে একটা নিশ্চয়ই নিয়ন্ত্রণ সিস্টেম আছে, এইটাই হচ্ছে মায়োজেনিক সিস্টেম। ওকে, এখন এই মায়োজেনিক সিস্টেমের মধ্যে আমাদের আছে কিছু জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যুগুলো কি? এগুলোও কিন্তু পেশি টিস্যু, কিন্তু এই পেশি টিস্যুগুলোর কাজ হচ্ছে এরা নিজে থেকে কিছু সংকেত জেনারেট করতে পারে, যেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। মাথায় রাখবা, এগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। এই অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করে হচ্ছে ওই পেশিগুচ্ছগুলা, এরপরে এইটা পুরো হার্টের মায়োকার্ডিয়ামে হচ্ছে ছড়িয়ে যায়। ঠিক আছে, তো আমরা আজকে কোথায় কোথায় থাকে এরা আর হচ্ছে এদের কাজ কি, এই জিনিসগুলো সম্বন্ধে জানবো। ওকে, আচ্ছা দেখো, এইখানে অর্থাৎ হার্টের যে ডান অ্যাট্রিয়াম আছে, এই ডান অ্যাট্রিয়ামে থাকে হচ্ছে এসএ নোড। আমি গত ক্লাসেও বলেছি, একটু আগেও বলেছি। এরপরে এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের সংযোগস্থলে থাকে হচ্ছে এভি নোড। ঠিক আছে, সাধারণত এসএ নোডকে আমাদের প্রাকৃতিক পেসমেকার বলা হয়। কেন? এখান থেকে হচ্ছে একটা সংকেত জেনারেট হয়, এই সংকেতটা বা এই অ্যাকশন পটেনশিয়ালটা চলে যায় হচ্ছে এভি নোডে। শুধু এভি নোডে যায় না, কিন্তু চারপাশে যায়। ঠিক আছে, এই কারণেই প্রথমে দেখবা অ্যাট্রিয়ামটা সংকোচন হয়। তাহলে এখান থেকে চলে গেল এভি নোডে এবং চারপাশে। পরবর্তীতে এই এভি নোড থেকে চলে যাবে হচ্ছে কোথায়? এই জায়গাটায়, এইটাকে আমরা বলতেছি বান্ডেল অফ হিস। বান্ডেল অফ হিস, একটু বানানটা তোমার এখানে লেখা আছে বান্ডেল অফ হিজ, এই যে এটা হচ্ছে HIS হবে, বান্ডেল অফ হিজ। ওকে, এরপরে এই বান্ডেল অফ হিজটা দুই ভাগে ভাগ হয়ে যায়, এটা হচ্ছে রাইট বান্ডেল অফ হিজ, একটা হচ্ছে লেফট বান্ডেল অফ হিজ। এইবার এরা পরবর্তীতে গিয়ে এই যে ভেন্ট্রিকলে আসলো না, নিলয় আসলো না, নিলয় এসে অনেকগুলো শাখা প্রশাখা তৈরি করে। দেখো এই যে শাখা প্রশাখা তৈরি হয়েছে, এই শাখা প্রশাখাগুলো হচ্ছে পার্কিনজে তন্তু, পার্কিনজে ফাইবার বা পার্কিনজে তন্তু। এই চারটা জিনিস নিয়েই মূলত হচ্ছে আমাদের হার্টের জাংশনাল টিস্যুগুলো তৈরি। তাহলে এই এসএন কে বলা হয় প্রাকৃতিক পেসমেকার, এভিএন কে বলা হয় সংরক্ষিত পেসমেকার। ঠিক আছে, সংরক্ষিত পেসমেকার বা রিজার্ভ পেসমেকার কেন বলা হয়? কারণ হচ্ছে এসএন যদি কোনো কারণে কাজ করা বন্ধ করে দেয়, তাহলে কিন্তু হার্ট একদম অচল হয়ে যাবে না, তখন হচ্ছে সংকেতগুলো তৈরি হবে এভিএন থেকে। ঠিক আছে, সচরাচর এখান থেকে সংকেত তৈরি হয় না, তো এই কারণে এইটাকে সংরক্ষিত পেসমেকার বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা এইবার হচ্ছে আমরা চলে যাই, এটুক তো দেখা হলো, এখানে আমরা আবার আসবো দরকার হলে। দেখো, আমাদের কোশ্চেন আসছিল যে মায়োজেনিক টিস্যুর ভূমিকা বিশ্লেষণ করো, মানে এই টাইপের কোশ্চেন আসছিল আর কি। তাহলে এই ধরনের কোশ্চেন যদি আসে, তুমি ব্যাখ্যা করবা কিভাবে? আমি তাহলে এখান থেকে তোমাদের বুঝাই যাই, যা বলছিলাম ওগুলাই বুঝাই যাই। দেখো, এই মায়োজেনিক নিয়ন্ত্রণ বলতে আমরা আসলে কি বুঝি? হৃৎপিণ্ডে থাকা জাংশনাল টিস্যুর দ্বারা হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ হওয়াকে আমরা বলি মায়োজেনিক নিয়ন্ত্রণ। ঠিক আছে, এই কথাটা এখানে লেখা আছে। তাহলে এই জাংশনাল টিস্যুগুলো কি বললাম? এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, আর হচ্ছে পার্কিনজে তন্তু। পার্কিনজে লেখা, পার্কিনজে তন্তু হবে। ওকে, তাহলে এই প্রক্রিয়াটা এখানে হচ্ছে আমাদের বিশ্লেষণ করা হয়েছে। দেখো, প্রথমত কি হয়, ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে থাকে, আমি আগেই বলছি এটা ডান অ্যাট্রিয়ামে থাকে না, তাহলে ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে থাকা এসএ নোড হতে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়। হ্যাঁ, আমি বললাম যে সংকেতটা জেনারেট হয়, ওই সংকেতটার নাম হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। ওকে, তাহলে এখানে স্পন্দনের সূত্রপাত ঘটবে, এইটা ছড়িয়ে সাথে সাথে স্নায়ু উদ্দীপনার অনুরূপ একটি ছোট্ট তরঙ্গ হৃৎপিণ্ডের দিকে অতিক্রান্ত হয়। তাহলে এইখানে দেখো এটা কি বলছে? স্নায়ু উদ্দীপনার অনুরূপ। এখানে যে সংকেতটা জেনারেট হলো, সংকেতটা জেনারেট করছে কিন্তু পেশি টিস্যু। ঠিক আছে, কিন্তু উদ্দীপনাটা কিসের মতো সঞ্চালিত হলো? স্নায়ু উদ্দীপনার মতো। ব্রেন থেকে স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা আসলে যেভাবে সঞ্চালিত হইতো, ঠিক সেইভাবে হচ্ছে সঞ্চালিত হচ্ছে। ঠিক আছে, এরপরে এই তরঙ্গটা অ্যাট্রিয়ামের প্রাচীরে ছড়িয়ে পড়বে। তুমি যদি খেয়াল করো, এইটা হচ্ছে অ্যাট্রিয়ামে, তাই না? তাহলে এখান থেকে চারদিকে কিন্তু এই
সংকেতটা ছড়িয়ে পড়বে, অ্যাকশন পটেনশিয়ালটা ছড়িয়ে পড়বে। এই জন্যই বলছে যে অ্যাট্রিয়ামের প্রাচীরে ছড়িয়ে পড়ে। বোঝা গেছে? অ্যাট্রিয়ামের সংকোচন ঘটায়, অবশ্যই একটা তোমার অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়েছে মানে সংকোচন হবে, অ্যাকশন পটেনশিয়ালটা শেষ হয়ে যাবে, আবার প্রসারণ হবে। বিষয়টা হচ্ছে এইটা। তাহলে অ্যাট্রিয়ামের সংকোচন হচ্ছে, এসএএন কে আমরা বলি পেসমেকার, বা বাংলায় বলা হয় হচ্ছে হৃদস্পন্দক, হৃদস্পন্দক। ওকে, তাহলে এসএ নোড নিয়ে এইটুকু কথা লিখলে হয়ে যাবে তোমার। দেখবা বইয়ের মধ্যে আছে এসএ নোডের সাইজ এতটুকু এ থাকে, একদম সুন্দর অ্যানাটমিক্যাল পজিশন দেওয়া আছে, বুঝছো, আরো অনেক কথা লেখা আছে। বাট এত লিখতে গেলে তো তুমি সিকিউতে শেষ করতে পারবা না, সিকিউতে এই কথাগুলো লিখলে হবে, বাকি যা পড়া লাগবে আমরা এমসিকিউ পড়ানোর সময় পড়াই দিব। ওকে, আচ্ছা, এবার আসা হচ্ছে এসএএন থেকে এভিএন এ যাবে, তাই না? এসএএন থেকে এভিএন এ উদ্দীপনা পরিবহনের সময় লাগে হচ্ছে 0.03 সেকেন্ড। এখানে তোমার একটা রুল মনে রাখতে হবে, 394 রুল, 394 রুল, ঠিক আছে? বিষয়টা হচ্ছে, আমি একটু হলুদ কালি দিয়ে আঁকি। এসএএন যেটা আছে এইটা মনে করো হচ্ছে এসএএন, এখান থেকে এভিএন এ সংকেত পৌঁছাইতে বা উদ্দীপনা পৌঁছাইতে টাইম লাগে হচ্ছে 0.03 সেকেন্ড, 0.03 সেকেন্ড, এইটাই হচ্ছে সেই 3। ওকে, এইবার এই এভি নোডে গিয়ে সংকেতটা ডিলে করে, ওইখানে থেকে যায়, ঠিক আছে? তাহলে এই এভি নোডে গিয়ে সংকেতটা থাকে হচ্ছে 0.09 সেকেন্ড। বুঝা গেছে? 0.09 সেকেন্ড। এরপরে এইটা যে বান্ডাল অফ হিজ পার্কিনজের তন্তু হয়ে ভেন্ট্রিকলে পৌঁছাবে, এইখানে সময় লাগে 0.04 সেকেন্ড। বুঝা গেছে? এইটাই তাহলে 394 এর রুল। তাহলে 394 কি বললাম? এসএ নোড থেকে উদ্দীপনা এভি নোডে পৌঁছাইতে সময় লাগে 0.03 সেকেন্ড। নেক্সট, এভি নোডে গিয়ে সেটা আরো 0.09 সেকেন্ড অপেক্ষা করে, এটাকে বলা হয় এভি নোডাল ডিলে। সে ওখানে গিয়ে ডিলে করতেছে, অপেক্ষা করতেছে। এরপরে এই এভি নোড থেকে সংকেতটা ভেন্ট্রিকলে পৌঁছাইতে সময় লাগে আরো 0.04 সেকেন্ড, ঠিক আছে? তার মানে এই 3 আর 9 12, 12 আর 4 16, এই 0.16 সেকেন্ড, দেখো টোটাল কত হলো তাহলে 0.16 সেকেন্ড। এই 0.16 সেকেন্ড লাগে হচ্ছে এসএএন থেকে সম্পূর্ণ হৃৎপিণ্ডে উদ্দীপনাটা পরিবাহিত হইতে। দেখো এইটা লিখছে যে এসএএন উদ্দীপনা তৈরি হইতে ভেন্ট্রিকলে পৌঁছাতে মোট সময় লাগে হচ্ছে 0.16 সেকেন্ড। বুঝা গেছে? তাহলে এভিএন প্রথমে এসএএন, এরপরে এভিএন, এভিএন থেকে কোথায় যাবে? বান্ডাল অফ হিজে যাবে। সেই বান্ডাল অফ হিজে গিয়ে তারপরে হচ্ছে ডান আর বাম শাখা বিভক্ত হয়ে যাবে, একটু আগে দেখাইছি। এরপরে হচ্ছে পার্কিনজি তন্তুতে মিলিত হবে। তাহলে তুমি যদি পুরো পাঁচটা মনে রাখতে পারো, তোমার কাছে লেখা কিন্তু কোনো বিষয় না। তাহলে যখন এরকম প্রশ্ন আসবে যে মায়োজেনিক নিয়ন্ত্রণ রিলেটেড যে কোনো কিছু তোমাকে প্রশ্ন করবে, তোমার প্রথমে বলতে হবে হচ্ছে এসএএন কোথায় অবস্থিত, এভিএন কোথায় অবস্থিত। এইবার তুমি বলবা এসএএন কে পেসমেকার বলে, এভিএন কে সংরক্ষিত পেসমেকার বলে। এবার এসএএন থেকে এভিএন এ সংকেত যাইতে টোটালি যে 3 9 4 এর হিসাবটা তুমি দিয়ে দিবা যে কতক্ষণ লাগে। ওকে, এরপরে কই যায়? বান্ডাল অফ হিজে যায়, সেখান থেকে ডান বাম শাখায় ভাগ হয়ে যায়, তারপরে চলে যায় পার্কিনজি তন্তুতে। এই কয়টা কথা যদি মোটামুটি লিখে দিয়ে আসতে পারো, তুমি ফুল মার্কস পেয়ে যাবা। বোঝা গেছে? কখনো যদি মনে হয় যে তোমার এইখানে লেখা ছোট হয়ে যাচ্ছে, তুমি ছবি আঁকতে পারো, বাট ছবি আঁকাটা খুব একটা রেকমেন্ডেড না, কারণ গ নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে এখানে ছবি আঁকাটা খুবই প্যারা হয়ে যায়, ঠিক আছে? এই কারণে ছবি না আঁকলেও চলবে। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে আমার কিভাবে এই সংকেতগুলা যায়, ঠিক আছে? আরো একটু বাকি আছে, দেখো পার্কিনজি তন্তুগুলো বান্ডেল অফ হিজ থেকে উৎপন্ন হয়ে ভেন্ট্রিকুলার প্রাচীরে জালক সৃষ্টি করে। হ্যাঁ, একটু আগে দেখলাম জাল সৃষ্টি করে। তো এইভাবে হচ্ছে ভেন্ট্রিকল দুইটার সংকোচন হয়, ওই যেটা বললাম ওইটাই। তাহলে এইভাবে তুমি যদি পুরো প্রশ্নটা লিখতে পারো, আশা করি ফুল মার্ক এনশিওর করতে পারবা। ওকে, তাহলে আমাদের মায়োজেনিক নিয়ন্ত্রণের মাধ্যমে উদ্দীপনা পরিবহনটা হয়ে গেছে, ঠিক আছে? এইটা শেষ হয়ে গেলে এখন আমরা পড়বো হচ্ছে কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক চক্র। খুব সুন্দরভাবে এই জিনিসটা বোঝা লাগবে, কার্ডিয়াক চক্রটা। তার আগে তোমরা যারা ক্লাস দেখতেছো তারা অবশ্যই জানাবা মায়োজেনিক নিয়ন্ত্রণ বুঝতে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে আমি হচ্ছে এটা তোমাদেরকে বুঝাই দিব, আবার সমস্যাগুলো ক্লিয়ার করে দিব। এরপরে আমি যাবো হচ্ছে কার্ডিয়াক সাইকেলে, ঠিক আছে? আমি 1 মিনিট টাইম নিচ্ছি তাহলে। আচ্ছা, ঠিক আছে, তোমরা প্রশ্ন থাকলে করে ফেলবা, আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক চক্র বা হৃদ চক্র। হ্যাঁ, অনেক নাম। দেখো কার্ডিয়াক শব্দের অর্থ তো আমাদের হৃদয়ের সাথে জড়িত না, তাহলে হৃদ, সাইকেল মানে হচ্ছে চক্র, তাহলে কার্ডিয়াক সাইকেল হচ্ছে হৃদ চক্র।
বিষয়টা হচ্ছে এতক্ষণ তো আমরা বা গত ক্লাসে আমরা জেনেছি যে রক্ত কোন জায়গা থেকে কোথায় আসে আবার কোথায় চলে যায়, এই প্রসেসটা জানছি। এটা হচ্ছে হার্টের কাজ, কোথা থেকে কোথায় রক্ত পাঠিয়ে দিচ্ছে, মানে হার্টের সংবহন প্রক্রিয়া। তাহলে বিষয়টা হচ্ছে এই হৃদচক্র জিনিসটা কি? দেখো, হার্টে কিন্তু রক্ত নিজে থেকে আসতেছে না, রক্তের কিন্তু নিজস্ব কোনো গতি নাই। হার্টটা পাম্প করতেছে বলে সেখানে রক্ত আসতেছে। তাহলে হার্টের পাম্পের হচ্ছে একটা সাইকেল আছে, যে কখনো সংকোচন হচ্ছে কখনো প্রসারণ হচ্ছে, একটা অংশ সংকোচন হচ্ছে আরেকটা অংশ প্রসারণ হচ্ছে। তো কখন কি হচ্ছে এই জিনিসটাই আলোচনা করা হয় হচ্ছে এইখানে, কোথায়? কার্ডিয়াক সাইকেলে। ঠিক আছে, তাহলে কার্ডিয়াক সাইকেলের এখানে যে কয়টা প্রশ্ন আছে আমরা পড়ে ফেলবো এটা। আচ্ছা, প্রথমে দেখো একটু, আমাদের এখানে হার্টের ছবি দেওয়া আছে, বুঝা গেছে? প্রথমে কি হয় আমি একটু ব্যাখ্যা করি তোমাদেরকে, খেয়াল করো। দেখো, যে কোনো একটা সাইকেল শুরু হওয়ার আগে কি হয়, বিশেষ করে হার্টের সাইকেল শুরু হওয়ার আগে সেখানে হয় হচ্ছে সংকোচন। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে অলিন্দের সিস্টোল। এর আগে তোমাদের একটা কথা জানাইনি, হার্টের যে সংকোচন এটাকে বলা হয় সিস্টোল, যে প্রসারণ ওটাকে বলা হয় ডায়াস্টোল। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখতে হবে। তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি বলতে পারি যে সিস্টোল শব্দটা ছোট, তো মনে রাখবো সংকোচন মানে সিস্টোল, ডায়াস্টোল শব্দটা বড়, সো ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারণ। হ্যাঁ, তাহলে প্রথমে আমাদের হার্টের যে 4টা চেম্বার আছে, মনে করো কই আঁকি, এখানে আঁকি। হার্টের যে 4টা চেম্বার আছে, এই চেম্বারের মধ্যে প্রথম 2টা হচ্ছে অ্যাট্রিয়াম, পরের 2টা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল, তাই না? তাহলে প্রথমে তো উপর থেকে ব্লাড আসবে, খুব স্বাভাবিক। তাহলে উপর থেকে যে ব্লাড আসবে, ব্লাড আসার পর এখানে কি হবে, অলিন্দে সিস্টোল হবে, অলিন্দে সিস্টোল হবে। দেখো, এখানে হচ্ছে ব্লাড আসার কথা, তাই না? এইখানে ব্লাড আসার কথা, আসলো ব্লাড কোথা থেকে আসলো? ইনফেরিয়র ভেনা কেভা নিচ থেকে, আর সুপিরিয়র ভেনা কেভা থেকে, এগুলো তোমাদের ধারণা আছে আশা করি। তাহলে ইনফেরিয়র ভেনা কেভা আর হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা থেকে এখানে হচ্ছে ব্লাড আসলো। আসলো, এরপরে কি করবে? ব্লাড তো সারা জীবন জায়গায় রেখে দিবে না, অলিন্দ বা অ্যাট্রিয়ামটা এবার সংকোচন করবে। সংকোচন করলে ব্লাড হচ্ছে কোনো একদিকে চলে আসার চেষ্টা করবে। কোথায় আসবে? নিচে আসবে। নিচে আসলে এই এখানে কি থাকে? কপাটিকা থাকে, তাই না? এটা আমরা কোন পাশ পড়তেছি এখন? আপাতত ডান পাশ পড়তেছি। ডান পাশে কোন কপাটিকা থাকে? ট্রাইকাসপিড কপাটিকা, তাই না? এই ট্রাইকাসপিড কপাটিকাটা হচ্ছে খুলে যাবে। তাহলে আবার বলি, যখন সিস্টোল হলো, সংকোচন হলো, সংকোচন হওয়া মানে কি? ভিতরে প্রেশারটা বেড়ে গেছে, অ্যাট্রিয়ামের প্রেশারটা বেড়ে গেছে। এই ট্রাইকাসপিড থেকে রক্ত তখন হু হু করে, রক্তের জন্য আমি লাল দিচ্ছি, রক্ত তখন হু হু করে কোথায় চলে আসবে? চলে আসবে হচ্ছে ভেন্ট্রিকলে, তোমার ডান ভেন্ট্রিকলে চলে আসবে। তাহলে এইটা তো হইলো ডান পাশে। তাহলে বাম পাশে কি হয়? বাম পাশে হচ্ছে সেম ভাবে, বাম পাশে আমাদের আসে পালমোনারি শিরা থেকে, তাই না? পালমোনারি শিরা থেকে রক্ত আসে। তো আসলো পালমোনারি শিরা থেকে রক্ত, অ্যাট্রিয়ামের সংকোচন হইল মানে সিস্টোল হইল। সিস্টোল হওয়ার পর এখানে থাকে হচ্ছে বাইকাসপিড কপাটিকা। এই বাইকাসপিড কপাটিকাটা খুলে যায়। বাইকাসপিড কপাটিকা খুলে গেলে পরবর্তীতে এখান থেকেও রক্ত চলে আসে হচ্ছে বাম ভেন্ট্রিকলে। তাহলে এই কাহিনীগুলো ঘটে হচ্ছে অলিন্দের সিস্টোলে, অলিন্দের সিস্টোলে। বোঝা গেছে? তাহলে প্রথমে হলো হচ্ছে অলিন্দের সিস্টোল। আমি তোমাদেরকে এখানে সিকোয়েন্সিয়ালি পড়াই, দেখো এই জায়গায় সিকোয়েন্সিয়ালি পড়াই। তাহলে হচ্ছে প্রথমে অলিন্দের সিস্টোল হইল, ঠিক আছে? এখন তোমাদের বইয়ের যে সিকোয়েন্স আছে, সেই বইয়ের সিকোয়েন্সে আগে দেওয়া আছে হচ্ছে অলিন্দের ডায়াস্টোল, এরপরে দেওয়া আছে সিস্টোল। বাট তুমি শুরুতে চাইলে সিস্টোল বলতে পারো, লাস্টে গিয়ে ডায়াস্টোল বলতে পারো, ঠিক আছে? বইয়ের সিকোয়েন্সটা আমি ফলো করি, ঠিক আছে? সিস্টোল তো আমি বলে ফেললাম, এর আগে হয় হচ্ছে ডায়াস্টোল। আমি ডায়াস্টোলটা একটু আবার তোমাদেরকে দেখাই। দেখো, ডায়াস্টোল জিনিসটা খুবই ইজি। এইটা হচ্ছে আমার হার্ট, এটা হচ্ছে আমার হার্ট। এখন এই হার্টে আগে তো রক্ত আসতে হবে, আমি তোমাকে বললাম না যে রক্ত আসতে হবে? এই রক্ত আসে হচ্ছে ডায়াস্টোলের সময়, কারণ এখানে সুপিরিয়র ভেনা কাভা থাকে, ইনফেরিয়র ভেনা কাভা থাকে। রক্ত যে এখানে প্রবেশ করবে, হার্টটা যদি প্রসারিত না হয় তাহলে তখন নেগেটিভ প্রেশার তৈরি হবে না। তাহলে হার্টটা যখন প্রসারিত হইল, অর্থাৎ অল ইন দ্য ডায়াস্টোল হইল, তখন এখানে রক্তটা প্রবেশ করলো। বোঝা গেছে? তাহলে আমরা ব্যাখ্যা করার ক্ষেত্রে আগে অল ইন দ্য ডায়াস্টোল ব্যাখ্যা করবো, এটা আমাদের জন্য সুবিধাজনক। করলাম, করার পর এরপরে ব্যাখ্যা করবো হচ্ছে অল ইন দ্য সিস্টোল। সিস্টোল একটু আগে আমি বললাম যে অ্যাট্রিয়ামটা সংকুচিত হইল। অ্যাট্রিয়াম সংকুচিত হইলে এখানে থাকে হচ্ছে কপাটিকা, এই কপাটিকাটা খুলে যায়, খুলে গিয়ে ভেন্ট্রিকলে হচ্ছে রক্ত চলে গেল। বোঝা গেছে? এখন আমরা এটা পড়ি, দেখি কি লেখা আছে। দেখো, অ্যাট্রিয়ামে ডায়াস্টোলে লেখা আছে, এই সময় অ্যাট্রিয়াম দুটি প্রসারিত থাকে এবং বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়। অবশ্যই
মনে করো রক্ত এই জায়গা থেকে আসতেছে, এসে সাথে সাথে তো এখান থেকে পড়ে যাবে না, কতক্ষণ তো অ্যাট্রিয়ামে থাকবে, তাই না? তাহলে একদম শুরুতে আমার এই বাইকাসপিড কপাটিকা কিন্তু বন্ধ থাকে, বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। আবার এখানেও সেম ভাবে, এখানে ট্রাইকাসপিড বন্ধ থাকে, এখানে বাইকাসপিড বন্ধ থাকে। তাহলে শুরুতে এটা বন্ধ থাকে, তখন কি হবে, ইনফেরিয়র ভেনা ক্যাভা থেকে রক্ত আসবে, সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে রক্ত আসবে, এসে অ্যাট্রিয়ামটাকে ফিল করবে। অ্যাট্রিয়ামটা যখন ভর্তি হয়ে গেল তখন হচ্ছে আমাদের অ্যাট্রিয়ামের সিস্টোল শুরু হয়ে যাবে। অ্যাট্রিয়ামের সিস্টোল শুরু, দেখো অ্যাট্রিয়ামের সিস্টোল শুরু মানে কি, এখানে প্রেশার বেড়ে গেছে, প্রেশার বেড়ে গেলে হুট করে খুলে যাবে হচ্ছে এই কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকাটা খুলে গেল। খুলে যাওয়ার পর এই ব্লাডটা চলে আসলো হচ্ছে ভেন্ট্রিকলে, ঠিক আছে? আমি কিন্তু শুধু ডান পাশ ব্যাখ্যা করতেছি, তাহলে বাম পাশে সেম ঘটনাগুলো ঘটতেছে। তোমার এই পালমোনারি শিরা থেকে রক্ত আসলো, তখন অবশ্য বাইকাসপিড কপাটিকা বন্ধ ছিল, কিন্তু যখন আমাদের সিস্টোল শুরু হয়ে গেল এই বাইকাসপিড কপাটিকা খুলে গেছে, খুলে গিয়ে ওখান থেকে ভেন্ট্রিকলে রক্ত চলে আসছে, ঠিক আছে? তাহলে এই কাহিনীগুলো ঘটে হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টলে আর অ্যাট্রিয়ামের হচ্ছে সিস্টোলে। হ্যাঁ, সিস্টোলের সূত্রপাত কোথায় ঘটে এটা অবশ্যই জানো, এসএ নোড। আমি গত ক্লাসে বা গত একটু আগেও বললাম যে এসএ নোডে যে সংকোচনটা হয় বা যে উদ্দীপনাটা আসে, ওই উদ্দীপনাটা কিন্তু সংকোচন ঘটায়। সংকোচন মানে কি, সিস্টোল। তো আমরা এসএ নোডের কথা উল্লেখ করতে হবে আমার অ্যাট্রিয়ামের সিস্টোলে এসে। ওকে, এই সিস্টোল কতক্ষণ স্থায়ী হয় এটা উল্লেখ করবা, এটা আমি তোমাদের এমনি পরে বুঝাই দিচ্ছি, বাট এমনি এখানে দেখে নাও 0.1 সেকেন্ড হচ্ছে এই সিস্টোলটা স্থায়ী হয়। সংকোচন, সংকোচন আসলে কম সময় স্থায়ী হয়। প্রথমে খুব কড়া একটা সংকোচন দিবে, ঠিক আছে, তীব্র একটা সংকোচন হবে। এই ফেজটাকে আমরা বলি ডাইনামিক ফেজ, ঠিক আছে? অর্ধেক সময় 0.1-এর অর্ধেক করলে কত হয়, 0.05। এই 0.05 সেকেন্ড হচ্ছে তীব্র সংকোচন হবে। এরপরে সংকোচনটা আস্তে আস্তে কমে আসতে থাকবে, একটা সময় সংকোচন আর থাকবেই না, বুঝে গেছে? তাহলে ক্ষীণ হতে হতে প্রশমিত হয়ে যায়। দেখো অ্যাডাইনামিক ফেজ হচ্ছে 0.05 সেকেন্ড, এই সময় কি হয়, সংকোচনটা আস্তে আস্তে কমে আসে। তাহলে এইটা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টোলের পর্যায়। তাহলে আমি আবার বলতেছি, প্রথমত অ্যাট্রিয়ামে ডায়াস্টল হয়, ঠিক আছে? তার মানে অ্যাট্রিয়ামে রক্ত আসতে হবে, এই কারণে অ্যাট্রিয়ামটা প্রসারিত হয়, আসলো সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফেরিয়র ভেনা ক্যাভা থেকে রক্ত আসলো, ঠিক আছে? ওই সময় কিন্তু আমার নিচে এই যে নিচের তলা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু রক্ত সব পড়ে যাবে নিচে, তাই না? তখন কিন্তু এই কপাটিকা বন্ধ আছে, ওকে, বন্ধ থাকলো। এরপরে হচ্ছে সিস্টোল শুরু হবে, এসএ নোড থেকে উদ্দীপনা আসবে, উদ্দীপনা আসার সাথে সাথে অ্যাট্রিয়াম সংকোচন শুরু করবে, বোঝা গেছে? অ্যাট্রিয়াম সংকোচন শুরু করলে খুলে যাবে কে, খুলে যাবে হচ্ছে এই যে মনে করো এখানে ট্রাইকাসপিড কপাটিকা, এখানে বাইকাসপিড কপাটিকা, খুলে গেল। খুলে গেলে রক্ত খুব দ্রুত চলে গেল হচ্ছে আমাদের ভেন্ট্রিকলগুলোতে, ঠিক আছে? তাহলে এই কাহিনী হইলো হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল এবং সিস্টোলে। এবার চলে আসি ভেন্ট্রিকলে। ভেন্ট্রিকলে কি হয় খেয়াল করো, ভেন্ট্রিকলে সিস্টোল হবে, আমি আবার ছবিটা আঁকি। ওকে, দেখো ভেন্ট্রিকলে হবে হচ্ছে সিস্টোল, এরপরে ডায়াস্টল। দেখো অ্যাট্রিয়ামে আগে ডায়াস্টল হয়েছিল, পরে সিস্টোল হয়েছিল। ভেন্ট্রিকলে কি হবে, আগে হবে হচ্ছে সিস্টোল, কারণ ওখানে কিন্তু অলরেডি ব্লাড এসে ভরে গেছে। এখন ডায়াস্টল করলে তো আরো ব্লাড আসবে, দরকার নাই তো, ব্লাড এসে ভরে গেছে, এখন ব্লাডটাকে আমার পাঠিয়ে দিতে হবে, এই কারণে আমি সংকোচন করব, কি হবে, সিস্টোল হবে। দেখো অ্যাট্রিয়ামের সিস্টোল যে হইলো, এর পরপরই ভেন্ট্রিকল হচ্ছে সিস্টোল হওয়া শুরু করবে, কারণ অ্যাট্রিয়ামের সিস্টোল হওয়ার সাথে সাথে অ্যাট্রিয়াম নিজের ব্লাড খালি করে ভেন্ট্রিকলে পাঠিয়ে দিচ্ছে, অ্যান্ড ভেন্ট্রিকল ওই ব্লাডটা রাখবে না, কারণ ওর কাছ তো পাম্প করা, তখন ভেন্ট্রিকল হচ্ছে সংকুচিত হওয়া শুরু করবে। তখন অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা সমূহ সজোরে বন্ধ হয় এবং লাভ সদৃশ প্রথম শব্দের সৃষ্টি হয়। এইটা বোঝার জিনিস। দেখো আমার প্রথমত হচ্ছে কপাটিকাগুলো খোলা ছিল, ঠিক আছে? ট্রাইকাসপিড কপাটিকা এবং বাইকাসপিড কপাটিকা খোলা ছিল, কিন্তু রক্ত যখন এখানে চলে আসছে তখন এই ভেন্ট্রিকল কি করলো, সংকোচন শুরু করে দিল। সংকোচন মানে কি, সংকোচন মানে হচ্ছে এই যে উপরের কপাটিকাগুলা, এগুলা এই সংকোচনের ঠেলায় ওরা হচ্ছে বন্ধ হয়ে যাবে, খুব দ্রুত বন্ধ হয়ে যাবে, দেখো বন্ধ হয়ে গেছে। কিন্তু নিচের দিকের যে কপাটিকা আছে, অর্থাৎ নিচের দিকের বলতে গেলে হচ্ছে এই ভেন্ট্রিকলের যে কপাটিকা আছে, মনে করো আমাদের ডান ভেন্ট্রিকল, এখান থেকে রক্ত কোথায় চলে যাবে, ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীতে যাবে, তাই না? তাহলে এখানে পালমোনারি কপাটিকা আছে। আবার বাম ভেন্ট্রিকল থেকে রক্ত যাবে অ্যাওর্টায়, তাহলে এখানে অ্যাওর্টিক কপাটিকা আছে। বিষয় হচ্ছে এই অ্যাওর্টিক কপাটিকাগুলো খুলে যাবে, অ্যাওর্টিক কপাটিকা বা পালমোনারি কপাটিকা অর্থাৎ যে সেমিলুনার কপাটিকাগুলো আছে ওগুলা খুলে যাবে, বন্ধ হয়ে যাবে কোনটা, উপরের কপাটিকাটা। বোঝা গেছে বিষয়টা? উপরের কপাটিকা যখন বন্ধ হবে, মনে করো এই দুইটা কপাটিকা লেগে গেল একসাথে, ঠিক আছে? আমার হাতে তো সাউন্ড হচ্ছে না, বাট ওখানে সাউন্ড হয় একটা, এই সাউন্ডটাকেই আমরা বলি হচ্ছে লাভ,
ঠিক আছে, এটাকে আমরা লাভ শব্দ বলি। তাহলে মনে রাখবা কপাটিকা খোলার সময় কিন্তু কখনো সাউন্ড হয় না, সাউন্ড হয় হচ্ছে কপাটিকা বন্ধ হওয়ার সময়। ওকে, তাহলে এইখানে সংকোচন হইল, সংকোচন হওয়ার ফলে কপাটিকা বন্ধ হয়ে গেল, আমার সেমিলুনার কপাটিকাগুলো খুলে গেল, খুলে যাওয়ার পর রক্ত হচ্ছে ভেন্ট্রিকল থেকে বের হয়ে আসবে। দেখো তাহলে ভেন্ট্রিকলের সংকোচনে ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীতে রক্ত চলে যায়। এই দেখো ডান ভেন্ট্রিকল থেকে চলে আসলো পালমোনারি ধমনীতে, আর বাম ভেন্ট্রিকল থেকে চলে আসে হচ্ছে অ্যাওর্টায়। তাহলে বোঝা গেছে না ভেন্ট্রিকলের সিস্টলটা খুবই ইজি। হ্যাঁ, রক্ত আমি প্রথমে অ্যাট্রিয়ামে রক্ত ভরলাম, অ্যাট্রিয়াম দিয়ে রক্ত খালি করলাম, এরপর ভেন্ট্রিকল থেকেও রক্ত খালি করলাম। ঠিক আছে, এইবার হবে হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টোল। ভেন্ট্রিকলের সিস্টোল মানে কি, সংকোচন হয়েছে, রক্ত বের হয়ে গেছে, এখন সারা জীবন তো আর সংকোচন করে থাকবে না, ও প্রসারিত হবে, এইটাকে আমরা বলি হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টোল। তাহলে কি করব দেখো, ভেন্ট্রিকলের সিস্টোলের পরপরই হচ্ছে প্রসারণ ঘটতে থাকে, ফলে ভেতরকার চাপ ক্রমশ কমতে থাকে। খুবই সহজ, ভিতরে রক্ত ছিল, অনেক অনেক রক্ত ছিল, রক্তগুলো গেছে বের হয়ে, তাহলে ভিতরে চাপটা কমে গেছে, চাপটা কমে গেলেই তখন তো হবে ডায়াস্টোল, প্রসারণ হবে। এই প্রসারণের ফলে এই যে সেমিলুনার কপাটিকাগুলো, অর্থাৎ এখানে পালমোনারি কপাটিকা, এখানে অ্যাওর্টিক কপাটিকা, এরা খুলেছিল, এরা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ভেন্ট্রিকুলার ডায়াস্টলে এসে কে বন্ধ হয়ে যায়, সেমিলুনার কপাটিকাগুলো বন্ধ হয়ে যায়। তখন এই সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে গেলে ডাব শব্দটা তৈরি হয়। ঠিক আছে, ডাব সদৃশ দ্বিতীয় শব্দটা তৈরি হয়। এইটা হইলো, এরপরে হচ্ছে এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকা খুলে যাবে আর অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রবেশ করতে থাকবে। দেখো আবার ওই কথা, আমার একটা কপাটিকা যখন বন্ধ হয়ে গেছে তখন আরেকটা কপাটিকা অটোমেটিক্যালি খুলে যাবে, উপরের কপাটিকাটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, খুলে যাবে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার কপাটিকাটা খুলে যাবে। তার মানে ওই দেখো অ্যাট্রিয়ামের সিস্টোলে রক্ত কিন্তু এখানে প্রবেশ করেছিল, তাই না, আবার ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে আবার হচ্ছে এই কপাটিকাগুলো খুলে গেল, তাই না। এর জন্য বলা হয় অ্যাট্রিয়ামের সিস্টোল এবং ভেন্ট্রিকলের হচ্ছে ডায়াস্টোল, এরা ওভারল্যাপ করে একে অপরকে। ঠিক আছে, যখন অ্যাট্রিয়ামের সিস্টোলটা হয় তখন ভেন্ট্রিকলের ডায়াস্টোলটাও হয়। আচ্ছা যাই হোক, তাহলে এইটা গেল হচ্ছে আমার কার্ডিয়াক সাইকেল, বুঝে গেছে। আমি আরেকবার বলি, এইবার চিত্র না দেখে তুমি একটু মনে করার চেষ্টা করো, তাহলে দেখবো বুঝতে পারছো কিনা। দেখো প্রথমত আমার হার্ট, এটা একটা পাম্পিং অর্গান, তাই না, পাম্প করার জন্য ভিতরে রক্ত আসা লাগবে। রক্ত আসবে কোথায়, অলিন্দ বা বারান্দায়, আমি বলছিলাম না অলিন্দ মানে বারান্দা, তাহলে রক্ত আসবে হচ্ছে অলিন্দতে। এই অলিন্দতে যে রক্ত আসবে, এখন আমার অলিন্দ যদি প্রসারিত না হয় রক্ত তো আসতে পারবে না, তাহলে অলিন্দ আগে প্রসারিত হবে। এই প্রসারণটাকে আমরা বলতেছি হচ্ছে ডায়াস্টোল। তাহলে প্রথমে হলো অলিন্দের ডায়াস্টোল, আসলো রক্ত, সুপিরিয়র ভেনা কাভা ইনফিরিয়র ভেনা কাভা থেকে ডান পাশে আসলো, পালমোনারি শিরা থেকে বাম পাশে আসলো। ঠিক আছে, এইবার এইটুকু হচ্ছে আমার অলিন্দের ডায়াস্টোল, কিন্তু রক্ত এসে তো এখানে থাকবে না, কি হবে, রক্তটা নিচে যাওয়ার চেষ্টা করবে, তখন হবে হচ্ছে অলিন্দের সিস্টোল, অলিন্দটা সংকোচন করবে, সংকোচন করে এখানে যে রক্তটা ছিল সেটাকে নিচে পাঠিয়ে দিবে। নিচে পাঠিয়ে দেওয়ার জন্য আমার এখানে তো একটা কি ছিল, কপাটিকা ছিল, ট্রাইকাসপিড বা বাইকাসপিড কপাটিকা ছিল, তাহলে এটা খুলে যাবে, এই কপাটিকাটা খুলে গিয়ে রক্তটা চলে যাবে হচ্ছে ভেন্ট্রিকলে। ক্লিয়ার বিষয়টা, চলে গেল ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকলে যাওয়ার পর ভেন্ট্রিকল তো ওকে বেশিক্ষণ রেখে দিবে না, এইবার শুরু হয়ে যাবে ভেন্ট্রিকলের সিস্টোল। তাহলে ভেন্ট্রিকল কি করবে, চাপ দেওয়া শুরু করবে। ভেন্ট্রিকল যখন চাপ দেওয়া শুরু করবে তখন এইখানে যে কপাটিকাটা খুলে গেছিল বাইকাসপিড ট্রাইকাসপিড, ওটা সজোরে বন্ধ হয়ে যাবে, তৈরি হবে লাভ শব্দ। ঠিক আছে, তাহলে একদিকে কপাটিকা বন্ধ হলে আরেকদিকে তো খুলতে হবে, তাহলে কোন জায়গায় খুলে, ওই সেমিলুনার কপাটিকাগুলো খুলে যায়, অর্থাৎ অ্যাওর্টিক কপাটিকা, পালমোনারি কপাটিকা, ওগুলা খুলে যায়, গেল রক্ত বের হয়ে, ওখান থেকে রক্ত বের হয়ে গেল। এখন রক্ত যদি বের হয়ে যায়, হার্টের তো আর সংকুচিত অবস্থা থেকে লাভ নাই, হার্টটা আবার প্রসারিত হয়। হার্ট প্রসারিত হলে ঠিক রিভার্স ঘটনাটা ঘটে, ওই সময় কি সেমিলুনার কপাটিকা অ্যাওর্টিক কপাটিকা খুলে গেছিল, এবার প্রেশারটা নেগেটিভ হয়ে যাওয়ার কারণে ওই সেমিলুনার অ্যাওর্টিক কপাটিকাটা বন্ধ হয়ে যায়, এরা বন্ধ হয়ে যাওয়ার কারণে ডাব শব্দটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে আবার বলছি যে একটা কপাটিকা বন্ধ হলে আরেকটা খুলবে, তখন হচ্ছে উপরের যে কপাটিকাগুলো ছিল বাইকাসপিড কপাটিকা ট্রাইকাসপিড কপাটিকা, ওগুলো খুলে যায়। ঠিক আছে, তাহলে আবার এটা কি হইতে থাকে, পুনরাবৃত্তি হইতে থাকে, এই কারণে এটাকে আমরা বলেছি কার্ডিয়াক চক্র। ঠিক আছে, ব্যাখ্যা যখন দেখবা তখন দেখবা কিছু কিছু জায়গায় অলিন্দের সিস্টোলটা আগে বলে, কিন্তু যেরকম আমি প্রথমে শুরু করছিলাম অলিন্দের সিস্টোল আগে বলে শুরু করছিলাম, এই ফ্লো চার্টটাই ছিল আমার। হ্যাঁ, ওভাবে বললেও চলে, বাট ওইভাবে বললে তোমার নিজের বুঝতে অসুবিধা হবে, তুমি গুছাই লিখতে পারবা না, এই কারণে বইয়ে যেভাবে আছে ওইভাবেই বলবা, ডায়াস্টোল সিস্টোল, সিস্টোল ডায়াস্টোল, এভাবে বলবা। ক্লিয়ার? এখন দেখো এখানে কিছু সময়ের বিষয় আশয় আছে, যেরকম তোমার অলিন্দের সিস্টোল এটা কতক্ষণ, অলিন্দের ডায়াস্টোল এটা কতক্ষণ, এরকম কিছু সময়ের বিষয় আছে। এটা মনে রাখার একটা ইজি উপায় আছে, দেখো
আমি এরকম 4টা ছক আঁকলাম, প্রত্যেকটা 0 পয়েন্ট দিয়ে রাখলাম আগে থেকে। ওকে, এইটা হচ্ছে সিস্টল, এটা হচ্ছে ডায়াস্টল, এটা অ্যাট্রিয়াম, এটা ভেন্ট্রিকল। ঠিক আছে, তাহলে উপরে দিলাম এস আর ডি সিস্টল আর ডায়াস্টল, নিচে দিলাম এ আর ভি অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল। দেখো এরপরে হচ্ছে আমি ঠিক অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব। 1 3 5 7, কি বললাম 1 3 5 7, তার মানে হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল হয় 0.1 সেকেন্ড, অ্যাট্রিয়ামের ডায়াস্টল হয় 0.7 সেকেন্ড, টোটাল 0.8 সেকেন্ড হয়ে গেল। এটা হচ্ছে একটা হার্টবিটের সময়, তাই না? ভেন্ট্রিকলের সিস্টল হলো 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকলের ডায়াস্টল হলো 0.5 সেকেন্ড, এখানেও টোটাল 0.8 হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এইভাবে হচ্ছে মনে রাখবা, কারণ এরকম কিন্তু প্রশ্ন এমসিকিউতে আসে, ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময়সীমা কত। এমনি মনে থাকলে তো ভালো, মনে না পড়লে হচ্ছে এইভাবে ছক কেটে তুমি বের করে ফেলতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা আমরা মোটামুটি পড়লাম। দেখি কারো কোনো কোশ্চেন আসে কিনা। সুন্দর ক্লাস ভাইয়া, ধন্যবাদ তামান্না। আচ্ছা আচ্ছা, প্রশ্ন থাকলে করবা। তাহলে আমরা নেক্সট টপিকে যাই। তাহলে এটা বোঝা গেছে, হ্যাঁ? এই যে আমাদের এর পরে যে স্লাইডটা আছে, স্লাইডটা তোমাদের দিয়ে দেওয়া হবে। এই যে স্লাইডটা আছে এখানে প্রশ্নটা ছিল যে লাভ ও ডাব শব্দগুলো কেন তৈরি হয়। তাহলে এতক্ষণ যা যা বললাম ওইটা বলে দিলেই হয়ে যাবে। তাহলে তোমার কিন্তু আর অ্যাট্রিয়ামের সিস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল ব্যাখ্যা করার দরকার নাই, কারণ তুমি জানো ভেন্ট্রিকলের সিস্টলে লাভ শব্দ তৈরি হয়, ভেন্ট্রিকলের ডায়াস্টলে ডাব শব্দ তৈরি হয়। মনে রাখাও ইজি, ডায়াস্টলে ড আছে, ডাবে ড আছে, একটা মনে রাখলে সিস্টলেরটা মনে থাকবে। ক্লিয়ার? তাহলে এই ভেন্ট্রিকলের সিস্টল আর ডায়াস্টল ওই অংশটা ব্যাখ্যা করে দিলে কিন্তু এখানে মার্কটা তুমি পেয়ে যাবা। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে তোমার ভেন্ট্রিকলের সিস্টল ডায়াস্টল দিয়ে লাভ ডাবের ব্যাখ্যা পারা যাবে। ওকে, এরপরে দেখো এখানে বলছে দ্বিচক্রীয় সংবহনের কথাবার্তা। আচ্ছা, দ্বিচক্রীয় সংবহন নিয়ে আমি গতদিন কথা বলছিলাম, স্লাইডটা দেখে নিও, আমি জাস্ট একটু ব্যাখ্যা করে দিচ্ছি। দ্বিচক্রীয় সংবহন মানে হচ্ছে আমার হার্টে যখন সংবহন হচ্ছে তখন প্রথমে রক্ত আসতেছে কোথা থেকে? সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে, তাই না? সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে সারা দেহ থেকে রক্ত আসতেছে ডান অ্যাট্রিয়ামে, চলে গেল ডান ভেন্ট্রিকলে, সেইখান থেকে ফিল্টারিং এর জন্য চলে গেল পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে, ফিল্টারিং হলো। সেই রক্ত পালমোনারি শিরা দিয়ে চলে আসলো বাম অ্যাট্রিয়ামে, বাম অ্যাট্রিয়ামে এসে গেল বাম ভেন্ট্রিকলে, সেখান থেকে অ্যাওর্টার মাধ্যমে সারা বডিতে চলে গেল। তাহলে এই যে বডিতে চলে যাওয়া থেকে শুরু করে, আবার বলি, বডিতে চলে যাওয়া থেকে শুরু করে তোমার হার্টে আবার আসা পর্যন্ত এই বডির মধ্যে থেকে যে সংবহনটা হলো এটা হচ্ছে সিস্টেমিক সংবহন। ঠিক আছে? তার মানে বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে বের হইলো, পুরো বডি ঘুরলো, আবার সুপিরিয়র ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে ডান অ্যাট্রিয়ামে ফিরে আসলো। এইটা হচ্ছে সিস্টেমিক সংবহন। ওকে, এরপরে আমাদের মনে করো ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত গেল ফুসফুসে, সেখানে ফিল্টারিং হলো। ফিল্টারিং মানে কি? কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে গেল অ্যালভিওলাসের মাধ্যমে, অক্সিজেন আসলো। এই অক্সিজেন যুক্ত রক্ত আবার বাম অ্যাট্রিয়ামে আসলো পালমোনারি শিরার মাধ্যমে। এই যে সংবহনটুকু, এইটা হচ্ছে পালমোনারি সংবহন, তাই না? তো আমাদের দেহে তো মেইনলি এই ধরনের সংবহনই হয়ে থাকে, এই কারণে এই সংবহনকে বলা হয় দ্বিবর্তনী বা ডাবল সার্কিট সার্কুলেশন। দ্বিবর্তনী সংবহন বা ডাবল সার্কিট সার্কুলেশন। বোঝা গেছে? তাহলে এইটা থেকে যদি তোমাদের সৃজনশীল আসে অবশ্যই পারবা, কারণ গত দিনই কিন্তু আমি এটা আলোচনা করে দিছি, আজকে জাস্ট একটু রিভাইজ করে দিলাম। ওকে, আচ্ছা, এটা তো বললাম। এইটার মতো লিখবা না কিন্তু, দেখছো প্রথমে আমি সিস্টল নিয়ে আলোচনা করতে যে গুলাই গেছিল, এর জন্য সিস্টল আগে কখনো আলোচনা করবা না, প্রথমে অ্যাট্রিয়ামের ডায়াস্টল, এরপরে সিস্টল আলোচনা করবা। ঠিক আছে? এতে সুবিধা হবে। ওকে, এই চিত্র তো দেখাইছি তোমাদের। ওকে, তাহলে আমাদের টপিক শেষ। তাহলে আমাদের 3 নাম্বার যে টপিক ছিল কার্ডিয়াক চক্র, জাংশনাল টিস্যু, এইটাই সব থেকে বেশি বোঝার টপিক ছিল, শেষ এইটা। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ঘুরে আসি। এইখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে সেটা দেখে আসি। টপিকের পর এমসিকিউগুলো আমরা সলভ করলে সুবিধা হবে। দেখো, তাহলে আমাদের হচ্ছে আমরা পড়েছি কোন অংশটা? আচ্ছা, আমরা পড়েছি হচ্ছে রক্ত সংবহনের অংশটা পড়ছি, একটু হচ্ছে মায়োজেনিক চক্র পড়ছি। দেখো, আমরা যা যা বলছি না এতক্ষণে, এর মধ্যে কিন্তু আমাদের সকল এমসিকিউ মোটামুটি চলে আসছে। ঠিক আছে? এর ছাড়া আর কি কি আছে সেটা আমরা একটু দেখি। দেখো দেখো হার্টবিট, কার্ডিয়াক চক্র, এখানে কয়েকটা কথা আছে যেগুলো আমাদের জন্য প্রয়োজন।
দেখো তোমাদের একটু বড় করে দিই, নাহলে দেখতে পাবা না। আর বই নিয়ে বসবা সবাই, হ্যাঁ বই নিয়ে বসো। দেখো তোমাদের এখানে বলা হয়েছে এই যে সিস্টোল ডায়াস্টোল সংকোচন প্রসারণকে বলা হয়, ওকে। এগুলা আমি আর হচ্ছে রিপিট করলাম না, ঠিক আছে। দেখো হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে হচ্ছে 70 থেকে 80 বার, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ। গড়ে বলা হয় 72 বার, বাট বাচ্চাদের কিন্তু বেশি থাকে, বাচ্চাদের বেশি থাকাটা খুবই স্বাভাবিক, ঠিক আছে, এটা অস্বাভাবিক না। আচ্ছা, তাহলে কার্ডিয়াক চক্র আমরা হিসাব করি কি করে, যে কার্ডিয়াক চক্রের সময়কাল কত বা একটা হার্টবিটের সময়কাল কত। দেখো খুবই নর্মাল ঐকিক হিসাব, যে তোমার মনে করো 75টা হার্টবিট হইতেছে হচ্ছে 1 মিনিটে, তাহলে হিসাব করবা এইভাবে যে আমাদের 75টা হার্টবিট হইতে টাইম লাগে হচ্ছে 1 মিনিট, মানে 60 সেকেন্ড। অতএব একটা হার্টবিট হইতে টাইম লাগে হচ্ছে 60/75। হ্যাঁ বিষয়টা তাই না? তাহলে এই যে 60/75 করো, দেখো উত্তর আসতেছে 0.8 সেকেন্ড। এইটাই হচ্ছে আমাদের হার্টবিটের সময়কাল, এইটাই হচ্ছে কার্ডিয়াক চক্রের সময়কাল। বোঝা গেছে? তাহলে হিসাবটা করতে পারবা। তোমাদের যদি কোনো সময় দিয়ে দেয় হচ্ছে 60/75, মানে 75 না দিয়ে 72 দিয়ে দিল, 80 দিয়ে দিল, 120 দিয়ে দিল, যাই হোক তোমরা পারবা, ঠিক আছে। সোজা কথা হচ্ছে আমরা যদি 60কে হার্ট রেট দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে কার্ডিয়াক সাইকেলের সময়কাল। 60কে হার্ট রেট দিয়ে ভাগ করলে কার্ডিয়াক সাইকেলের সময়কাল পেয়ে যাব। ওকে, এইবার দেখো অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, সিস্টোল, এগুলা নিয়ে যত কথাবার্তা বলছি সব এখানে আছে, এক্সট্রা কিচ্ছু নাই, এক্সট্রা কিচ্ছু নাই। দেখো ঠিক আছে, বা এক্সট্রা যা আছে তোমাদের প্রয়োজন নাই কিছু। ওকে, চলে আসো মায়োজেনিক নিয়ন্ত্রণে। মায়োজেনিক নিয়ন্ত্রণে এই যে একটা কথা আমি বলছিলাম, যে আমরা যদি হৃৎপিণ্ডকে দেহ থেকে বিচ্ছিন্ন করে 37°C তাপমাত্রায় রেখে দিই, তাহলে কিছু সময় হার্টবিট চলতে পারে। এইটা দিয়ে আমরা বুঝতে পারি যে হার্টটা মায়োজেনিক নিয়ন্ত্রণে চলে। ক্লিয়ার? আচ্ছা, এইবার এখান থেকে তোমার এক্সট্রা আর কিছুর প্রয়োজন কি আছে? না, আর কিছুর প্রয়োজন নাই, ঠিক আছে। চলে আসো মানবদেহের রক্ত সংবহনে। এই রক্ত সংবহনটা আমরা আমাদের যে লাস্ট টপিক আছে রক্ত সংবহন যন্ত্র, ওইটা পড়ার সময় ওখানে পড়ে নিব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট টপিকে। নেক্সট টপিকটা একটু এমসিকিউর জন্য অনেক 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 ইম্পর্টেন্ট, সিকিউর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের রক্তকণিকা, ঠিক আছে। আমরা গতদিন রক্ত পড়ছিলাম না, খুব লেস ইম্পর্টেন্ট টপিকের মধ্যে ছিল। রক্তকণিকাটা আমরা পড়ি নাই, এইটা আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। দেখো এখান থেকে কেমন উদ্দীপক আসে, উদ্দীপক খুবই সহজ সহজ উদ্দীপক, তোমরা ধরতে পারবা উদ্দীপকগুলা। দেখো আমাদের শ্বেত রক্ত কণিকা, একটার শেপ দেওয়া আছে এরকম। আচ্ছা, শেপটা কেমন তোমরা বুঝতেছো না? এখানে দেখো এরকম একটা লোব দেওয়া, এরকম আরেকটা লোব দেওয়া, এরকম আরেকটা লোব দেওয়া, তিনটা লোব দেওয়া আছে। লোব মানে তো বুঝো, নিউক্লিয়াস সাধারণত মানুষের নিউক্লিয়াস বা মানুষের বিভিন্ন একটা সাধারণ কোষের নিউক্লিয়াসটা গোল হওয়ার কথা, বাট দেখা যায় যে এখানে অনেকগুলো খণ্ড থাকে, এই খণ্ডগুলোকে আমরা বলি লোব। তাহলে এইখানে তিনটা নিউক্লিয়াসের লোব দেওয়া আছে, আর এইখানে একটা সিঙ্গেল নিউক্লিয়াস দেওয়া আছে। এই নিউক্লিয়াসটা দেখতে অনেকটা শিমের বিচির মতো, বা সোজা কথায় বলতে গেলে হচ্ছে অশ্বক্ষুরাকৃতি। মানে ঘোড়ার যে খুর হয় না, এই ঘোড়ার খুরের আকৃতি। তো মাথায় রাখবা, যখন আমাদের দুইটা লোব থাকবে তখন আমরা চিন্তা করব এটা ইউসিনোফিল। দুইটা লোব থাকলে ইউসিনোফিল, বাট দুইয়ের অধিক যখন লোব থাকবে আমরা চিন্তা করব এটা নিউট্রোফিল। বোঝা গেছে? কারণ নিউট্রোফিলের লোব সংখ্যা হচ্ছে 2 থেকে 5, আর ইউসিনোফিলের সাধারণত দুইটা লোব থাকে। আর লোভ থাকে না কোনগুলোতে? লোভ থাকে না হচ্ছে এই মনোসাইট, লিম্ফোসাইট এগুলোতে, অর্থাৎ অ্যাগ্রানুলোসাইট যেগুলো আছে এগুলোতে। এইবার দেখো এই যে এখানে যেটা আছে, এখানে অশ্বক্ষুরাকৃতির একটা নিউক্লিয়াস আছে। এই অশ্বক্ষুরাকৃতির বা সিমের বীজের মতো নিউক্লিয়াস থাকলে তুমি বুঝে নিবে এটা মনোসাইট। সিমের বীজের মতো হলে মনোসাইট, আর গোল থাকলে হয়তো লিম্ফোসাইট। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে উদ্দীপক 2 দেখো, এখানে বলছে মানব রক্ত কণিকা, একটা হচ্ছে নিউক্লিয়াসবিহীন কণিকা আর একটা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত কণিকা। সামনে পড়াবো, তবুও তোমাদের একটা জেনারেল আইডিয়া আছে বলতেছি, যে আমাদের রক্তকণিকা যেগুলো আছে, এই রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস নাই হচ্ছে দুইটাতে, লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা, অর্থাৎ রেড ব্লাড সেল আর প্ল্যাটিলেটে। এখানে কিন্তু কি নাই? আমাদের নিউক্লিয়াস নাই, কিন্তু নিউক্লিয়াস আছে হচ্ছে শ্বেত রক্তকণিকাতে। বোঝা গেছে? তাহলে এখানে বি আর সি, এই বি আর সি এর মধ্যে একটা হবে তোমার লোহিত রক্তকণিকা আর একটা হবে তোমার অনুচক্রিকা, আর এ হবে হচ্ছে শ্বেত রক্ত কণিকা। তাহলে আইডেন্টিফাই করতে পারলে এটা। এবার চলে আসা হচ্ছে উদ্দীপক 3-এ। দেখো মানবদেহের রক্তরসে নিউক্লিয়াস বিহীন হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জক যুক্ত এক ধরনের রক্তকণিকা বিদ্যমান। এই শ্বাসরঞ্জক মানুষের শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাবিজাবি লিখছে। আচ্ছা, নিউক্লিয়াস বিহীন
বুঝলা যে হয় এটা লোহিত রক্তকণিকা হবে না হলে অণুচক্রিকা হবে। এরপরে বলে দিছে হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জক যুক্ত, হিমোগ্লোবিন থাকে একমাত্র লোহিত রক্তকণিকায়। তাহলে বুঝেই গেলা এখানে লোহিত রক্তকণিকা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তোমাকে এখান থেকে লোহিত রক্তকণিকার পরিচয় নিয়ে একটা গঘ আসতে পারে, একটু কম আসে, এখান থেকে শ্বেত রক্তকণিকার প্রশ্নই বেশি আসে। যাই হোক, এই শ্বাসরঞ্জক মানুষের শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ হিমোগ্লোবিন কিভাবে আমাদের শ্বসনে ভূমিকা রাখে এই জিনিসটা কিন্তু পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। এখানে আমি যদিও স্লাইডে আছে, বাট এটা আমি আজকে আলোচনা করব না, যখন পঞ্চম অধ্যায় হবে তখন আলোচনা করব ইন ডিটেলস। ওকে, তাহলে এই শ্বাসরঞ্জক থেকে কিন্তু পঞ্চম অধ্যায়ের একটা কোশ্চেন মার্চ করে দিতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো উদ্দীপক 4। উদ্দীপক 4-এ বলছে নিউক্লিয়াস যুক্ত কোষ এ বিভিন্ন আকারের হইতে পারে। আচ্ছা, নিউক্লিয়াস যুক্ত কোষ তো হাজার হাজার আছে, এখন কিন্তু বলে না এটা রক্তের কোষ। যাই হোক, এ বিতে ভাসমান অবস্থায় থাকে। এবার তুমি বুঝবা যে একটা কোষ আরেক জায়গায় ভাসমান অবস্থায় আছে, এইটা তো রক্ত ছাড়া আর কিছু হইতে পারে না। তাহলে বি হচ্ছে আমাদের অবশ্যই প্লাজমা, অবশ্যই প্লাজমা। আর এ হচ্ছে যে কোনো একটা রক্তকণিকা যার নিউক্লিয়াস আছে। রক্তকণিকা নিউক্লিয়াস আছে এরকম তো একটাই, সেটা হচ্ছে কি শ্বেত রক্তকণিকা। সো বুঝে গেল এই হচ্ছে শ্বেত রক্তকণিকা। আবার বি বক্ষীয় প্রকোষ্ঠে বিদ্যমান সি নামক ত্রিকোণাকার অঙ্গের মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়। তাহলে সারা দেহে রক্ত প্রবাহিত হয় কিসের মাধ্যমে? হার্টের মাধ্যমে। তাহলে সি হচ্ছে হার্ট। ঠিক আছে, এই তিনটা জিনিস আইডেন্টিফাই করতে পারলে এরপরে তোমরা যে কোনো আনসার করতে পারবা। দেখো প্রশ্ন কেমন আসে এখান থেকে। প্রথমত আসছে মানবদেহের প্রতিরক্ষায় শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইটের ভূমিকা বিশ্লেষণ করো। হ্যাঁ, তাহলে এই যে শ্বেত রক্তকণিকার ভূমিকা, এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। এইখান থেকে তোমাদের দশম অধ্যায় আছে না অনাক্রম্যতন্ত্র, টি কোষ, বি কোষ, এগুলো কিন্তু মার্চ করে দিতে পারে। এরকম একটা প্রশ্ন এখানে আসছে, বাট আমি এটা নিয়ে আজকেও আলোচনা করব না, কারণ আলোচনা করলে বুঝবা না কিছু। ওকে, এরপরে আসা হচ্ছে শ্বসন গ্যাস পরিবহনে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের ভূমিকা আলোচনা করো। এই জিনিসটা আমরা পঞ্চম অধ্যায়ে দেখব। লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার মধ্যে গঠনগত কার্যগত পার্থক্য বা তুলনা করো। এখন তোমার যদি লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা নিয়ে একটা ওভারঅল আইডিয়া না থাকে, তুমি কিন্তু এই আনসারটা করতে পারবে না। তাইলে ওভারঅল আইডিয়া খুবই ইম্পর্টেন্ট। উদ্দীপকের এ ও বি মানে লোহিত আর অণুচক্রিকার গঠন ও কাজের ভিন্নতা ব্যাখ্যা করো। তার মানে তোমার সব কিছুরই একটা ধারণা থাকা প্রয়োজন। দেখো আমরা তাহলে আসি আনসার গাইডলাইন্সে। প্রথমে দেখো এইখানে যে প্রশ্নের উত্তরটা দেওয়া আছে এটা হচ্ছে হিমোগ্লোবিন কিভাবে আমাদের শ্বসনে সাহায্য করে। বাট হিমোগ্লোবিন কিভাবে শ্বসনে সাহায্য করে এই জিনিসটা কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায়ের কোশ্চেন, সো এটা নিয়ে আমি এখন আলোচনা করলাম না। চলে আসা হচ্ছে আমাদের বিভিন্ন শ্বেত রক্তকণিকার গঠন আর কাজে। শ্বেত রক্তকণিকাকে মোটা দাগে ভাগ করা যায় হচ্ছে দুই ভাগে, অ্যাগ্রানিউলোসাইট আর হচ্ছে গ্র্যানিউলোসাইট। দেখো গ্র্যানিউল মানে কি? দানা। গ্র্যানিউল মানে হচ্ছে দানা। তাহলে এই দানা পাওয়া যাবে যেগুলাতে, ওগুলোকে বলে গ্র্যানিউলোসাইট। এই গ্র্যানিউলোসাইটগুলো লাস্টে থাকে হচ্ছে ফিল। গ্র্যানিউলোসাইটের লাস্টে থাকে হচ্ছে ফিল। কি লিখলাম? ফিল। ওকে, আর অ্যাগ্রানিউলোসাইট ওদের মধ্যে দানা টানা কিছু থাকে না, ঠিক আছে, এদের লাস্টে থাকে সাইট। তাহলে মনে রাখবা কি করে, ভিতরে দানা ফিল আপ করা আছে এই কারণে থাকে হচ্ছে ফিল। বোঝা গেছে? আর ভিতরে কিছু না থাকলে, দানা টানা না থাকলে হবে হচ্ছে সাইট। তাহলে বুঝতে পারছো নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, এই তিনটা ফিল হচ্ছে গ্র্যানিউলোসাইট। আর মোনোসাইট, লিম্ফোসাইট এরা হচ্ছে অ্যাগ্রানিউলোসাইট। ক্লিয়ার বিষয়টা? আমরা প্রথমে এই গ্র্যানিউলোসাইট বা দানাদার যে আমাদের শ্বেত রক্তকণিকা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। দেখো নিউট্রোফিল সাধারণত 2 থেকে 5টা খণ্ড বিশিষ্ট হয়, এটা পড়বা 2 থেকে 5টা খণ্ড। হ্যাঁ, এইটা প্রশ্নে আসে, কিন্তু সাধারণত 3টা খণ্ড থাকে, একটু আগে ছবিতে দেখলাম আমরা। এখানে হচ্ছে সূক্ষ্ম দানাযুক্ত থাকে যা ইউসিন রঞ্জকে বেগুনি বর্ণ ধারণ করে। দেখো বর্ণ কিন্তু বিভিন্ন রকম হইতে পারে, এই যে রঞ্জক আছে এটাকে বলে ইউসিন রঞ্জক। যদি বেগুনি বর্ণ ধারণ করে নিউট্রোফিল, লাল বর্ণ ধারণ করলে ইউসিনোফিল, নীল বর্ণ ধারণ করলে সেটা হয়ে যাবে হচ্ছে বেসোফিল। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখবা। তাহলে এটা বেগুনি বর্ণ ধারণ করে, ডায়াপেডিসিসে সক্ষম। দেখো যখন আমরা ইমিউন সিস্টেম করব তখন দেখব আমাদের যখন কোনো ইনফেকশন হয়তো টিস্যুর মধ্যে, নিউট্রোফিল আসে হচ্ছে ব্লাডের মধ্যে। এখন ওই রক্তনালী ভেদ করে তাকে টিস্যুতে তো যাইতে হবে, তো টিস্যুতে ও কি করে, এগুলো পুলিশের মতো, আর্মির মতো, আর্মিরা বা গেরিলা বাহিনী যেরকম হামাগুড়ি দিয়ে যাইতো, এরাও নিজেদের শেপ চেঞ্জ করে হামাগুড়ি দিয়ে ওই টিস্যুতে চলে যাবে। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ডায়াপেডিসিস প্রসেস। ঠিক আছে, তাহলে এরা ডায়াপেডিসিসে সক্ষম। এরপরে আসো ইউসিনোফিলে, এরা 2 থেকে 3, আমি বলছিলাম যে 2টা খণ্ড, আসলে 2টা খণ্ডই থাকে এদের। হ্যাঁ, এরা হচ্ছে অম্লধর্মী
ওই যে লিটমাসে অম্ল যেরকম লাল দেখায়, সো ইউসিন রঞ্জকে এদেরও লাল দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, নিউট্রোফিল তো ইনফেকশন টিনফেকশনে কাজ করলো, ব্যাকটেরিয়া আসলে নিউট্রোফিল যাবে, ঠিক আছে। ভাইরাস আসলে যায় না, ব্যাকটেরিয়া আসলে নিউট্রোফিল যাবে। বাট যদি মনে করো কোনো কারণে বড় কিছু চলে আসছে, একটা কৃমি চলে আসছে, কৃমিকে তো আর নিউট্রোফিল ধ্বংস করতে পারবে না, বা অ্যালার্জিক অ্যান্টিবডি এগুলোকেও নিউট্রোফিল ধ্বংস করতে পারে না, তখন আসে হচ্ছে ইউসিনোফিল, ঠিক আছে। এই ইউসিনোফিল হচ্ছে অ্যালার্জি, পরজীবী মানে হচ্ছে কৃমি, ঠিক আছে। এগুলা হচ্ছে আমাদের কি করে, এগুলোকে হচ্ছে ধ্বংস করে। তো রক্তে যদি আমাদের অ্যালার্জি হয়, পরজীবী সংক্রমণ বাড়ে, কিংবা কোনো স্নায়ুতন্ত্রের রোগ হয়, তখন ইউসিনোফিলের সংখ্যাটা বেড়ে যায়। বোঝা গেছে? আচ্ছা, এবার আসো বেসোফিলে। বেসোফিল সাধারণত ওর নিজে 2 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস থাকে, হ্যাঁ। তাহলে বেসোফিলেও তুমি 2 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস পাবা, বাট রক্তে বেসোফিল পাওয়া কিন্তু খুব রেয়ার, ঠিক আছে। যখন ওই যে কমপ্লিট ব্লাড কাউন্ট মানে সিবিসি টেস্ট করা হয়, দেখবে বেসোফিল প্রায় 0 থাকে, ঠিক আছে, কারণ রক্তে সচরাচর বেসোফিল পাওয়া যায় না। আচ্ছা, এটা ক্ষারধর্মী হওয়ার কারণে এটা নীলবর্ণ, বেসোফিল থেকে এটা জানলে হবে, হ্যাঁ। এখন আসো এদের কাজ, খুবই ইম্পর্টেন্ট। নিউট্রোফিলের কাজ হচ্ছে, একটা তো বললাম ফ্যাগোসাইটোসিস, আর একটা হচ্ছে লিপিডজাত রাসায়নিক পদার্থ ক্ষরণ, অতটা ইম্পর্টেন্ট না। ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে, লার্ভানাশক পলিপেপটাইড ক্ষরণ করে। লার্ভানাশক মানে ওই যে কি, ওই যে কৃমিনাশক, ঠিক আছে, ওইটা, বা হাইড্রোলাইটিক এনজাইম ক্ষরণ করে। বেসোফিলের কাজটা খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে। বেসোফিল হচ্ছে হেপারিন ক্ষরণ করে, হিস্টামিন ক্ষরণ করে, ঠিক আছে। হেপারিন ক্ষরণ করে, হিস্টামিন ক্ষরণ করে। দেখো হেপারিনের কথা কিন্তু গতদিন চলে আসছিল। আমাদের রক্তের মধ্যে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে, যেটা আমাদের রক্তকে জমাট বাঁধতে দেয় না, অর্থাৎ ওই যে ধমনির মধ্যে দিয়ে, শিরার মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, তখন রক্তকে জমাট বাঁধতে দিবে না। এই জিনিসটা হচ্ছে হেপারিন। এই হেপারিনটা আসে হচ্ছে বেসোফিল থেকে, বোঝা গেছে। তাহলে বেসোফিল 2টা এইচ ক্ষরণ করে, একটা হেপারিন, একটা হিস্টামিন। হিস্টামিনটা হচ্ছে এই যে মনে করো কতক্ষণ পর পর অ্যালার্জি যখন হয়, চুলকানি বেড়ে যায় না ওই জায়গায়, তাহলে এই চুলকানির জন্য দায়ী হচ্ছে হিস্টামিন। তাহলে আমাদের অ্যালার্জি করে হিস্টামিন, আর অ্যালার্জি প্রতিরোধ করে হচ্ছে ইউসিনোফিল, মাথায় রাখতে হবে। তাহলে অ্যালার্জির জন্য দায়ী কিন্তু আসলে বেসোফিল, আর অ্যালার্জি প্রতিরোধের জন্য দায়ী হচ্ছে ইউসিনোফিল। এই কথাগুলো মাথায় রাখতে হবে, ক্লিয়ার? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো, তাহলে যদি তোমাকে বলে যে তুমি গ্র্যানিউলোসাইটের কাজগুলো ব্যাখ্যা করো, বা গ্র্যানিউলোসাইটের একটা বর্ণনা দাও, নিশ্চয়ই পাবা। বর্ণনা যদি দিতে বলে, তাহলে অবশ্যই তোমাকে গঠন কাজ দুইটারই বর্ণনা দিতে হবে, ক্লিয়ার? ওকে, এইবার আসো হচ্ছে এখানে মোনোসাইট। আচ্ছা, মোনোসাইট আর লিম্ফোসাইট এই দুইটা। দেখো আমাদের লিম্ফোসাইট নিয়ে বেশি আলোচনা হচ্ছে আসে, মোনোসাইট আমরা এমসিকিউ পড়ার সময় পড়ে ফেলবো, ঠিক আছে। লিম্ফোসাইট জিনিসটা কি? লিম্ফোসাইট হচ্ছে এক ধরনের শ্বেত রক্তকণিকা, যেটা অনাক্রম্যতন্ত্রের প্রধান কোষ। আমরা যখন ইমিউন সিস্টেম পড়বো, দেখবি ইমিউন সিস্টেমটা বেস করে আছে লিম্ফোসাইটের উপর, বোঝা গেছে। সাইট যেহেতু আছে লাস্টে, তার মানে এটা কি অ্যাগ্রানিউলোসাইট, বোঝা গেছে। ওকে, লিম্ফোসাইট অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উদ্ভূত হয় এবং থাইমাস ও অস্থিমজ্জায় বর্ধিত হয়। খেয়াল করো, লিম্ফোসাইট আসলে 2 ধরনের, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইট বলো, বি লিম্ফোসাইট বলো, এদের জন্ম হচ্ছে অস্থিমজ্জায়। তুমি লোহিত রক্তকণিকা বলো, যে কোনো শ্বেত রক্তকণিকা বলো, অনুচক্রিকা, সবার জন্ম হচ্ছে অস্থিমজ্জার মধ্যে, লাল অস্থিমজ্জার মধ্যে, ক্লিয়ার? তাহলে এরাও ব্যতিক্রম না। কিন্তু এরা ওখান থেকে বের হবে, বের হয়ে এরা পরিণত হবে বা ম্যাচিওর হবে। ম্যাচিওর হবে এসে হচ্ছে 2 জায়গায়। একটা হচ্ছে বি লিম্ফোসাইটগুলা ওই অস্থিমজ্জায় ম্যাচিওর হয়ে যায়, বোন ম্যারোতে, মানে বি ফর বোন ম্যারো, এরভাবে মনে রাখবা আর কি। তাহলে বি ফর বোন ম্যারো, বোন ম্যারোতে ম্যাচিওর হয়ে যায়। আর টি ফর থাইমাস, এরা হচ্ছে থাইমাসে এসে ম্যাচিওর হয়। টি লিম্ফোসাইট তাহলে থাইমাসে এসে ম্যাচিওর হয় বা পরিণত হয়, ঠিক আছে। যাই হোক, আমাদের রক্তের শ্বেতকণিকার 20% থেকে 40% হচ্ছে লিম্ফোসাইট। আর এই যে লসিকা পড়াইছিলাম না গতদিন, লসিকার মধ্যে 99% হচ্ছে লিম্ফোসাইট। তাহলে লসিকার মধ্যে অন্য কিছু নাই একদম বলতে গেলে, ঠিক আছে। ওকে, তাহলে এই কথাগুলো বললো। আর হচ্ছে এই যে টি কোষ, বি কোষ, আরেকটা আছে ন্যাচারাল কিলার সেল বা প্রাকৃতিক মারণ কোষ, এগুলো হচ্ছে লিম্ফোসাইটের প্রকারভেদ। এইটা নিয়ে খুবই বিস্তারিত জানতে পারবা 10 অধ্যায়, হ্যাঁ। এই পাশে দেখো, এই যে টি কোষের বিস্তারিত দিছে না, এটা কিন্তু তোমাদের কিসের অংশ না, 4 অধ্যায়ের অংশ না, সো এটা আলোচনা করতেছি না, ঠিক আছে। এটা আমরা 10 অধ্যায়ে আলোচনা করে ফেলবো, ক্লিয়ার? ওকে, নেক্সট আসি হচ্ছে আমরা বিকোষ। বিকোষ নিয়েও যত কথাবার্তা আছে এটা আমরা আলোচনা করবো 10ম অধ্যায়ে, হ্যাঁ। এখন আলোচনা করলে হুট করে বুঝবা না, কারণ এগুলোর অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়ে আলোচনা করা লাগবে। আচ্ছা, আসো লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার কিন্তু বর্ণনা আসতে পারে, তাহলে লোহিত রক্তকণিকার বর্ণনা কিভাবে দিবা এইটা দেখে রাখো। দেখো, লোহিত রক্তকণিকা হচ্ছে রক্তরাশি ভাসমান গোল দ্বি অবতল চাকতি নৌত, এটা তোমরা সবাই জানো।
একদম গোলকের মতো না, এরকম গোলকের মতো না, ওটা কি হয় এরকম চ্যাপ্টা হয়ে যায়। চ্যাপ্টা হয়ে দেখো এই দুই পাশ উঁচু হয়ে গেছে না, এরকম দুই পাশ উঁচু হয়ে যায়, মাঝখানটা এরকম চ্যাপ্টা হয়ে যায়। এই যে মাঝখানটা চ্যাপ্টা হয়ে গেছে, এই পাশেও চ্যাপ্টা হয়েছে, নিচের দিকেও চ্যাপ্টা হয়েছে, এই কারণে এটাকে বলা হয় দ্বি অবতল, ডাবল কনভেক্স, ঠিক আছে, বা সরি কনভেক্স না কনকেভ, বাই কনকেভ বলা হয়, ঠিক আছে। তাহলে দ্বি অবতল চাকতির মতো, নিউক্লিয়াস বিহীন, আসলে নিউক্লিয়াস নাই বলেই এরকম চ্যাপ্টা হয়ে গেছে, বুঝছো। নিউক্লিয়াস বিহীন কিন্তু হিমোগ্লোবিন যুক্ত, অবশ্যই এই হিমোগ্লোবিন ভিতরে থাকতে হবে বলে ভিতরে সব অঙ্গাণুকে বের করে দেয়। নিউক্লিয়াস নাই, ওর মাইটোকন্ড্রিয়া নাই, ওর কিচ্ছু নাই, বোঝা গেছে। আচ্ছা, লাল বর্ণের কণিকাকে আমরা বলি লোহিত রক্ত কণিকা। এদের ব্যাসটা একটু মনে রাখবা, 73-22 দিয়ে মনে রাখবা, 7.3 মাইক্রোমিটার, 2.2 মাইক্রোমিটার, বোঝা গেছে। আচ্ছা, আর কিনারা থেকে মধ্যভাগ পাতলা, এটা তো বললাম। আর লোহিত রক্ত কণিকা তৈরি হয় কোথায়? অবশ্যই অস্থিমজ্জায়। লোহিত রক্ত কণিকা তৈরি হওয়ার প্রসেসকে বলা হয় হচ্ছে কি? এরিথ্রোপোয়েসিস, মাথায় রাখবা, এটাকে বলা হয় হচ্ছে এরিথ্রোপোয়েসিস। কোনো কিছু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় পোয়েসিস। লোহিত রক্তকণিকা হলে এরিথ্রোপোয়েসিস, শ্বেত রক্তকণিকা হলে লিউকোপোয়েসিস, আর অনুচক্রিকা হলে বলি হচ্ছে মেগা ক্যারিওপোয়েসিস। মেগা ক্যারিওপোয়েসিস, ক্লিয়ার? ওকে, এবার দেখো রাসায়নিকভাবে লোহিত কণিকা 60 থেকে 70% পানি, 30 থেকে 40% কঠিন পদার্থ। ওকে, মুখস্থ জিনিস। কঠিন পদার্থের 90%ই হিমোগ্লোবিন। আর কি কি থাকে দেখো, কিছু জৈব পদার্থ থাকে, কিছু অজৈব পদার্থ থাকে। জৈব পদার্থের মধ্যে প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল, আর অজৈব পদার্থের মধ্যে লবণ, ফসফেট, পটাশিয়াম, ঠিক আছে, একটু মনে রাখবা। তাহলে প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল জৈব যৌগের মধ্যে, আর লবণ, ফসফেট, পটাশিয়াম এরা থাকে অজৈব যৌগের মধ্যে। এখন দেখো তুমি লোহিত রক্তকণিকার আর কতই বা ব্যাখ্যা দিবে, একটু হিমোগ্লোবিনের ব্যাখ্যা দাও। প্রতিটা হিমোগ্লোবিনে হিম আর গ্লোবিন থাকে, ঠিক আছে। তাহলে গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন আর হিম হচ্ছে রঞ্জক। হ্যাঁ, ওইটা লাল হয় বলেই হচ্ছে রক্তের রং বা লোহিত রক্তকণিকার রং লাল হয়। 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন পাওয়া যায়। 100 মিলিলিটারে 16 গ্রাম পাওয়া যায় হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন 4টা পলিপেপটাইড চেইনের সাথে একটা হিম গ্রুপ যুক্ত থাকে, এটা মাথায় রাখতে হবে, এই শ্বসনে কিন্তু এই কথাগুলো কাজে লাগবে। হিমোগ্লোবিনের 4টা পলিপেপটাইড চেইনের সাথে একটা হিম গ্রুপ যুক্ত থাকে, বোঝা গেছে। হিম গ্রুপের জন্য রক্ত লাল হয়, শেষ। তাহলে এইটাই হইতেছে আমার লোহিত রক্তকণিকার ব্যাখ্যা। এবার আসো হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। এটা আর আলাদা করে বলার কিছু নাই, প্রত্যেকটা শ্বেত রক্তকণিকার কাছ থেকে অল্প অল্প করে মেরে দিবা, তাহলে শ্বেত রক্তকণিকার কাজ হয়ে যাবে। প্রথমে নিউট্রোফিলেরটাই আসো, আমি দাগাচ্ছি না, এমনি বলতেছি, তোমরাও নিজেরা মনে করার চেষ্টা করো। শ্বেত রক্তকণিকার মধ্যে নিউট্রোফিল কি করে? ব্যাকটেরিয়া ধ্বংস করে, বা বাহির থেকে কোনো জীবাণু আসলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তাকে ভক্ষণ করে, হয়ে গেল। ইউসিনোফিলের কাজ কি? অ্যালার্জি প্রতিরোধ করা, আর হচ্ছে আর কি কৃমির বিরুদ্ধে হচ্ছে প্রতিরোধ করা, তাই না, বা হচ্ছে পরজীবী ধ্বংস করা, হইলো। চলে আসো বেসোফিলে। বেসোফিল হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন অ্যালার্জিতে সহায়তা করে। অ্যালার্জি কিন্তু সবসময় খারাপ না, বুঝছো। বাহির থেকে মনে করো আমার ধুলাবালি নাকের মধ্যে ঢুকছে আর আমার ফুসফুস বসে থাকবে, তাহলে তো সমস্যা। তাহলে ধুলাবালি নাকের মধ্যে ঢুকলে ফুসফুসকে বের করে দিতে হবে, হাঁচি করতে হবে, তাই না। এই হাঁচিটা হওয়াটাই তো তোমার কি, এটা কিন্তু একটা আমাদের প্রতিরক্ষা সিস্টেম। হ্যাঁ, তাহলে এইটুকু অ্যালার্জি হওয়া কিন্তু আমাদের জন্য ভালো। এবার হচ্ছে হেপারিন। হেপারিনও আমাদের জন্য ভালো অবশ্যই, কারণ হেপারিন আমাদের রক্তকে জমাট বাঁধতে দেয় না। রক্ত যদি মনে করো তোমার ধমনী শিরার মধ্যে জমাট বেঁধে যেত, তাহলে তো ওই মায়োকার্ডিয়াল ইনফেকশন যেখানে সেখানে হইতো, স্ট্রোক হইতো, তাই না। আচ্ছা, তাহলে এই বেসোফিলের কাজ হয়ে গেল। এবার চলে আসা হচ্ছে লিম্ফোসাইটের কাজ। মনোসাইটের আলাদা করে বলার দরকার নেই, ওটাও অনাক্রম্যতন্ত্রে কাজ করে। লিম্ফোসাইটের মেইন কাজ কি? অনাক্রম্যতন্ত্রের প্রধান কোষ হিসেবে কাজ করে, বাহির থেকে আসা বিভিন্ন জীবাণুকে রক্ষা করে। তাহলে এই কাজগুলো বলে দিলেই কিন্তু হয়ে যায়। হ্যাঁ, এই লিম্ফোসাইটের কাজ যখন আরও করবা তখন দেখবা লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে। অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে। ওকে ওকে, আর কিছু লাগবে না, ঠিক আছে, যা বললাম এইটাই। তাহলে এবার আসো হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকার পার্থক্য। তাহলে এটা পড়তে গেলে কিন্তু অনুচক্রিকার কিছু বৈশিষ্ট্য জানা হয়ে যাবে তোমাদের। ওকে, এটা পরীক্ষায় আসছিল। হ্যাঁ, তাহলে লোহিত রক্তকণিকা প্রতি কিউবিক মিলিমিটারে 45 থেকে 50 লক্ষ থাকে। তোমরা পড়বা যে পুরুষের একরকম, মহিলার একরকম, আমি একটু পরে পড়াবো তখন দেখবা। আর অনুচক্রিকা থাকে 1.5 লাখ থেকে 4 লাখ, ঠিক আছে, কম থাকে। তাহলে লোহিত রক্তকণিকা থাকে অনেক বেশি, 45 থেকে 50 লাখ। অনুচক্রিকা থাকে 1.5 লাখ থেকে 4 লাখ। নিউক্লিয়াস হচ্ছে লোহিত রক্তকণিকার প্রথমে নিউক্লিয়াস থাকে, পরবর্তীতে নিউক্লিয়াসটা বিনষ্ট হয়ে যায়, কারণ কি ভিতরে হিমোগ্লোবিনকে জায়গা দিতে যায়, নিউক্লিয়াস চলে যায়। আর অনুচক্রিকাতে কোনো সময় নিউক্লিয়াস থাকে না, বুঝা গেছে, হইলো নিউক্লিয়াসের কথা। এবার হচ্ছে আসো হচ্ছে বর্ণতে। দেখো তোমাকে যেই
পার্থক্যই দিতে বলুক না কেন, তুমি 6টা পয়েন্ট সবসময় মাথায় রাখবা। 6টা পয়েন্ট হচ্ছে সংখ্যা, নিউক্লিয়াস, আয়ু। এই 3টা হচ্ছে একটু সংখ্যা রিলেটেড, সংখ্যার মধ্যে কিছু নাম্বার পাবা। নিউক্লিয়াসের মধ্যে এখানে তো যেরকম উপস্থিত আছে কি নাই এটা বুঝাইছে, বাট ক্ষেত্র রক্তকণিকায় পাবা যে অমুকের মধ্যে এতগুলা নিউক্লিয়াস পাওয়া যায়, তমুকের মধ্যে এতগুলা নিউক্লিয়াস পাওয়া যায়, তাহলে এটা সংখ্যা রিলেটেড। আয়ু, আয়ু তো দিন, তাহলে এটাও সংখ্যা রিলেটেড। তাহলে সংখ্যা রিলেটেড 3টা মনে রাখবা, একটা হচ্ছে সংখ্যা, নিউক্লিয়াস, আয়ুষ্কাল। আর মনে রাখবা আর 3টা, বর্ণ, আকৃতি, কাজ। তুমি যদি এই 6টা ট্রেইট মনে রাখতে পারো তাহলে হচ্ছে তুমি যে কোনো পার্থক্য লিখতে পারবা, ঠিক আছে? তাহলে সংখ্যা বললাম, নিউক্লিয়াস বললাম, এবার আসো হচ্ছে আয়ুতে আসি। আয়ু হচ্ছে লোহিত রক্তকণিকা 120 দিন। বলে না যে একবার রক্ত দিলে 4 মাস পরে আবার রক্ত দেওয়া যায়, 4 মাসের আগে দেওয়া যায় না, কারণ কি লোহিত রক্তকণিকা যেটা বের হয়ে গেছে ওটা তৈরি হইতে তোমার 120 দিন টাইম লাগবে। বোঝা গেছে বিষয়টা? এর জন্য আয়ু হচ্ছে 120 দিন বা 4 মাস। আর অনুচক্রিকা অনেক কম, 5 থেকে 9 দিন থাকে, জাস্ট 5 থেকে 9 দিন। বর্ণে আসো, লোহিত রক্তকণিকা অবশ্যই লাল হবে কারণ হিমোগ্লোবিন থাকে। অনুচক্রিকার কোনো বর্ণ হবে না, ওর মধ্যে কিচ্ছু থাকে না। তাই আকৃতি হচ্ছে একটু আগেই বলছি দ্বি-অবতল চাকতি। আর অনুচক্রিকার কোনো নির্দিষ্ট আয়তনই নাই, মানে আকারই নাই, ঠিক আছে? ওরা এক একটা দেখতে এক এক রকম, তাহলে অনিয়ত। ক্লিয়ার? কাজ জানি, লোহিত রক্তকণিকা হচ্ছে অক্সিজেন পরিবহন করে, এটা ওর মেইন কাজ। আর অনুচক্রিকার কাজ হচ্ছে অনুচক্রিকা তো সেই প্লাটিলেট, যেই প্লাটিলেট পড়ছিলাম গতদিন, ব্লাড ক্লটিং করে, রক্ত তঞ্চন করে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রক্ত তঞ্চনে ভূমিকা রাখে। তাহলে এইটা হচ্ছে আমার লোহিত রক্তকণিকা, অনুচক্রিকার পার্থক্য। 6টা ট্রেইট মনে রাখবা, বাকিগুলো তোমার কমন সেন্স দিয়ে তুমি লিখতে পারবা। ক্লিয়ার? চলে আসো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার পার্থক্য। আবার সেম জিনিস দেখো, সংখ্যা, নিউক্লিয়াস, আয়ু, আর বর্ণ, আকৃতি, কাজ। তাহলে এই 6টা ট্রেইট আমরা মনে রাখবো। দেখো সংখ্যা, লোহিত রক্তকণিকা তো জানো, শ্বেত রক্তকণিকা 4 থেকে 11,000, কম থাকে কিন্তু। হ্যাঁ, 4 থেকে 11,000 কোথায় আর কোন জায়গায় আবার লক্ষ, তাহলে শ্বেত রক্তকণিকা কম থাকে। নিউক্লিয়াস হচ্ছে থাকে না এখানে, মানে প্রথমে থাকে পরে থাকে না। শ্বেত রক্তকণিকায় সবসময় নিউক্লিয়াস থাকে। আর আয়ু তো এখানে 120 দিন জানো, অনুচক্রিকায় ছিল 5 থেকে 9 দিন, এটা 2 থেকে 15 দিন। আসলে এক একটা দেখা যায় শ্বেত রক্তকণিকার আয়ু এক এক রকম হয়ে থাকে। বুঝে গেছে? আচ্ছা, এইবার আসো হচ্ছে বর্ণ। বর্ণতে এটা তো লাল বর্ণের হয়, আর এদের কোনো বর্ণ হয় না। শ্বেত রক্তকণিকার কোনো বর্ণ হয় না। এখন বলতে পারো স্যার একটু আগে যে পড়লাম নিউট্রোফিল বেগুনি, আবার ইউসিনোফিল লাল, আবার হচ্ছে বেসোফিল নীল, তাহলে ওগুলো কি? ওগুলো হচ্ছে আমি রঞ্জক দেওয়ার পর হবে। আমি খালি চোখে কিন্তু ওদেরকে কোনো বর্ণ দেখতে পাবো না। ওখানে যখন আমি ইউসিন রঞ্জক দিব, হ্যাঁ, যে রঞ্জক দিলে তো আমারে যদি কেউ রং মাখায় দেয় আমিও তো লাল দেখাবো, তাই না? তো এইভাবে হচ্ছে রঞ্জক দিলে হচ্ছে ওদের রংটা আসে। এবার চলে আসে হচ্ছে আকৃতি, দ্বি-অবতল তো জানো, আর এটা গোলাকার আকৃতি বা অনিয়ত বলতে পারো। অনুচক্রিকা কিন্তু অনিয়ত হবে, আর শ্বেত রক্তকণিকায় গোলাকার হইতে পারে, অনিয়ত হইতে পারে। কাজ এটা জানো, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পরিবহন করা, এইটা তো রোগ প্রতিরোধ করা, একটু আগে কত কত কাজ পড়ে আসছি, তাই না? রোগ প্রতিরোধ করা। তাহলে এইটা হচ্ছে এদের মধ্যে পার্থক্য। ট্রেট মনে থাকলে পেরে যাবা। তাহলে রক্তকণিকা নিয়ে আমাদের পড়াশোনা মোটামুটি শেষ, ঠিক আছে? রক্তকণিকা দিয়ে সিকিউর জন্য আর কিছু প্রয়োজন নাই। চলে যাই আমরা একটু এমসিকিউ পড়ে আসি। হ্যাঁ, এমসিকিউ পড়ে আসি। দেখো এমসিকিউ ছিল এটা 4 পৃষ্ঠায় মনে হয়, 4। দেখো আমাদের রক্তকণিকা থেকে কি কি এমসিকিউ আসতে পারে। দেখো রক্তের উপাদানগুলোকে আমরা রক্তকণিকা বলি। এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, স্যার এগুলো তো কোষের মতো, তাহলে রক্তকোষ বলতেছি না কেন? বিষয় হচ্ছে রক্তকণিকা যেগুলো আছে, এই রক্তকণিকাগুলো বিশেষ করে লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, কোষের মধ্যে নিউক্লিয়াস থাকা দরকার, মাইটোকন্ড্রিয়া থাকা দরকার, নিজের কাজ নিজে করার দরকার কোষের, বাট এগুলো তো কিছুই হচ্ছে না। তা এরা হচ্ছে একদম সম্পূর্ণ কোষের মতো বলা যায় না, এই কারণে এদেরকে রক্তকণিকা না, রক্তকোষ না বলে রক্তকণিকা বলা হয়। এখন শ্বেত রক্তকণিকা যারা, তাদের মধ্যে কিন্তু নিউক্লিয়াস আছে, বাট দেখা যায় তাদের মধ্যে অন্য কিছু অঙ্গাণুর ঘাটতি আছে, বা ওভারঅল হচ্ছে লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকার সাথে মিলায় এদেরও কিন্তু রক্তকোষ বলা হয় না, ঠিক আছে? এদের বলা হয় হচ্ছে রক্তকণিকা। হ্যাঁ, আচ্ছা, এখন অনেকে আবার বলে হোয়াইট ব্লাড সেলও বলে, ঠিক আছে? আসলে বলা উচিত হোয়াইট ব্লাড কর্পাসেল, কণিকা বলা উচিত। আসো, এই যে রক্ত তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাকে আমরা বলি হচ্ছে হেমাটোপোয়েসিস। হিমাটোপোয়েসিস, বুঝে গেছে? পোয়েসিস মানে আমি বলছিলাম তৈরি হওয়া, এরিথ্রোপোয়েসিস লোহিত রক্তকণিকা তৈরি হওয়া, লিউকোপোয়েসিস শ্বেত রক্তকণিকা তৈরি হওয়া, মেগাক্যারিওপোয়েসিস অনুচক্রিকা তৈরি হওয়া, আর ওভারঅল রক্ত তৈরি হওয়াকে আমরা বলি হচ্ছে হেমাটোপোয়েসিস। বুঝে গেছে? আচ্ছা, এদের মধ্যে কি কি আছে জানি, এগুলো গেলাম না এখন।
এবার হচ্ছে এখানে আসলে লোহিত রক্তকণিকায়, লোহিত রক্তকণিকার মোটামুটি যা যা দরকার বলে দিছি। এখানে এদের সংখ্যাটা জানা লাগবে। ভ্রূণ দেহে যত মানুষ ছোট থাকে তত রক্ত বেশি থাকে। ভ্রূণ দেহে 80-90 লাখ থাকে, বুঝা গেছে? 80-90 লাখ থাকে। এবার শিশু যখন হলো তার 20 লাখ কমে গেল, 20 লাখ কমে গিয়ে হয়ে গেল 60-70 লাখ, বুঝে গেছে? মনে থাকবে, ভ্রূণে 80-90 লাখ, শিশু বয়সে হয়ে গেল 60-70 লাখ। হ্যাঁ, এইবার যখন সে পূর্ণবয়স্ক পুরুষ হবে তখন তার 50-54 লাখ, পূর্ণবয়স্ক স্ত্রী দেহে 44-49 লাখ। একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে? জাস্ট মনে রাখবা হচ্ছে 49-50। হ্যাঁ, এইদিকে হচ্ছে 44, মানে এইদিকে একটা 4, এইদিকে 54, এইদিকে আরেকটা 4, বুঝা গেছে? তাহলে 49-50 মনে রাখবা। 49-এর আগে হচ্ছে একটা 4 মানে 44, আর 50-এর পরে একটা 4 মানে 54। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই 44-49 হচ্ছে স্ত্রী দেহে, আর 50-54 হচ্ছে পুরুষ দেহে। প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে স্ত্রী দেহে কম কেন, নারী দেহে কম কেন? বিষয় হচ্ছে অনেক রিজন আছে। হ্যাঁ, তার মধ্যে একটা রিজন হচ্ছে ছেলেদের টেস্টোস্টেরন হরমোন থাকে। টেস্টোস্টেরন হরমোন হচ্ছে এরিথ্রোপোয়েসিসের হার বাড়ায়। তাহলে এরিথ্রোপোয়েসিসের হার বাড়াইলে সেখানে কি রক্তের পরিমাণ বেশি থাকতেছে। আরও একটা কথা, সেটা হচ্ছে মেয়েদের যখন তারা রিপ্রোডাক্টিভ এজে যায় তখন মেনস্ট্রুয়েশন হয়, তাই না? এই মেনস্ট্রুয়েশনের জন্য কিন্তু তাদের লোহিত রক্তকণিকা কমে যায়। যাই হোক, সব মিলে 44-49 হয়। ওকে, এখন আসো হচ্ছে এই রক্ত যদি কমে যায়, এই রক্ত কমে যাওয়াকে আমরা বলি রক্তাল্পতা বা অ্যানিমিয়া। বুঝে গেছে? রক্ত কমে যাওয়াকে বলি রক্তাল্পতা। রক্ত কমে যাওয়া আসলে না, লোহিত রক্তকণিকা কমে যাওয়াটাকে আমরা বলি হচ্ছে অ্যানিমিয়া। এইবার আসলে হচ্ছে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল তো পড়ছি 120 দিন। আর এখান থেকে গুরুত্বপূর্ণ লাগবে যে আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার জন্য একটা হরমোন লাগে। এই হরমোনটা হচ্ছে এরিথ্রোপোয়েটিন। এরিথ্রোপোয়েটিন কোন জায়গা থেকে নিঃসৃত হয়? বৃক্ক থেকে, মানে কিডনি থেকে। কিডনি থেকে এরিথ্রোপোয়েটিন। এই জন্য যাদের কিডনিতে সমস্যা থাকে তাদের অটোমেটিক্যালি রক্তের লেভেলও কিন্তু কমে যায়, ঠিক আছে? হিমোগ্লোবিনও কমে যায়। কারণটা হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে এখান থেকে এইটা আমরা পড়লাম। এরিথ্রোপোয়েসিস বলে, এটা তো বললাম। এখানকার সব কথাবার্তা বলছি। হিমোগ্লোবিনের লেভেলটা একটু পড়া লাগবে, বুঝছো? হিমোগ্লোবিনের লেভেল হচ্ছে 13.5 থেকে 17.5 পুরুষে, 11.5 থেকে 15.5 হচ্ছে কিসে? স্ত্রীতে, ঠিক আছে? জাস্ট এরকম মনে রাখবা। কিরকম? 11, 13, 15, 17। হ্যাঁ, 2 অন্তর করে। এবার সব 5 দিয়ে দিবা, 0.5। বুঝা গেছে? এই 11.5 থেকে 15.5 এইটা হচ্ছে কাদের? স্ত্রীদের। আর 13.5 থেকে 14.5 এটা হচ্ছে পুরুষদের, ঠিক আছে? তাহলে এরকম সিকোয়েন্সিয়ালি মনে রাখার চেষ্টা করবা। ওকে, লোহিত কণিকার কাজ খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখবো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, এটা মেইন কাজ। আরও কাজ আছে, রক্তের ঘনত্ব সান্দ্রতা রক্ষা করে, ঠিক আছে? রক্তের ভিতর আমার এই লোহিত রক্তকণিকা অনেক 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 বেশি থাকে, তাই না? এই কারণে রক্তটা ঘন হয়। আচ্ছা, এরপরে হচ্ছে বাফার রূপে কাজ করে। হ্যাঁ, অম্ল ক্ষারে দেখবা যে আমরা যখন বাফার পড়বো, কেমিস্ট্রিতে তোমরা নিশ্চয়ই বাফার পড়ছো। কেমিস্ট্রিতে বাফারে ছিল বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, প্রোটিন বাফার, হিমোগ্লোবিন বাফার, অক্সি হিমোগ্লোবিন বাফার, তাই না? এই হিমোগ্লোবিন বাফার ছিল না, তাহলে এই হিমোগ্লোবিনটা হচ্ছে বাফার হিসেবে কাজ করে। এরপরে হচ্ছে ব্লাড গ্রুপ নির্ণয়ে সহায়তা করে অবশ্যই। এই হিমোগ্লোবিন যখন ভেঙে যায় তখন ওরা তৈরি করে বিলিরুবিন বা বিলিভার্ডিন। এইটা যখন আবার বেশি তৈরি হয় তখন জন্ডিস হয়, আমরা জানি, তাই না? তাহলে এইটা হইলো। এরপরে হচ্ছে এটা হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে যা রক্তনালী সংকোচন করে। ক্লিয়ার? আচ্ছা, এই কয়টা মনে রাখলেই হবে এমসিকিউর জন্য, আর কিছু প্রয়োজন নাই এখান থেকে। শ্বেত রক্তকণিকা ইম্পর্টেন্ট। হ্যাঁ, শ্বেত রক্তকণিকা হচ্ছে লিউকোসাইট। লিউকো মানে হচ্ছে বর্ণহীন। ওকে, এদেরকে বলা হয় দেশে আমাদের বডির মোবাইল ডিফেন্সিভ ইউনিট বা ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক, কারণ এরা ঘুরে ফিরে সব জায়গায় প্রতিরক্ষা করে। ওকে, এদের সংখ্যাটা অবশ্যই পড়বা 4 থেকে 11,000। আর লোহিত আর শ্বেত রক্তকণিকার অনুপাত পড়বা 600:1, মানে 600টা লোহিত রক্তকণিকা থাকলে বডিতে আছে একটা শ্বেত রক্তকণিকা, অনেক কম, ঠিক আছে? এইবার আসো, এই ছবি লাগবে না তোমাদের। হচ্ছে শ্বেত রক্তকণিকা যদি বেড়ে যায় সেটাকে আমরা বলি লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস। দেখো, লোহিত রক্তকণিকা বেড়ে গেলে আমরা বলি, মানে কমে গেলে বলি অ্যানিমিয়া। সব রক্তকণিকা বেড়ে গেলে বলি পলিসাইথেমিয়া, ঠিক আছে? আর শুধু শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে বলি লিউকোসাইটোসিস। টার্মগুলো মনে রাখতে হবে, দরকার হলে খাতায় লিখে রাখবা যে এটা বেড়ে গেলে এটা হয়, ওটা কমে গেলে এটা হয়, ঠিক আছে? কমে গেলে সেটাকে বলেছি পেনিয়া। কমে যাওয়া মানে পেনিয়া, মনে রাখবা। তাহলে লিউকোপেনিয়া। আর আরেকটা রোগ আছে লিউকেমিয়া বলা হয়, অনেক শুনছো এই রোগটার নাম তোমরা, লিউকেমিয়া বা হচ্ছে ব্লাড ক্যান্সার। এই লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারে কি হয়?
শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, আর হচ্ছে ইম্যাচিউর শ্বেত রক্তকণিকাগুলো বেড়ে যেতে পারে। ঠিক আছে, মানে মনে করো যে সব শ্বেত রক্তকণিকা এখন থাকার কথা বোন ম্যারোর মধ্যে, ওখানে পরিণত হওয়ার পর তার বাইরে আসার কথা, ও পরিণত হওয়ার আগেই বাইরে চলে আসে, এইটাকে ব্লাড ক্যান্সার বলা হয়। ঠিক আছে, আচ্ছা আর পড়বা ওই অ্যাগ্রানিউলোসাইট, গ্র্যানিউলোসাইট, এগুলো আমরা পড়ছি, এগুলো আর লাগবে না, এখান থেকে এক্সট্রা লাগবে না। এখান থেকে ভিতরে সেরকম কিছু প্রয়োজন নাই, বুঝছো? এই যে মনে করো লিম্ফোসাইট 3 ধরনের, টি কোষ, বি কোষ, এনকে বা ন্যাচারাল কিলার কোষ, আমি বলে দিছি এগুলো কিন্তু। ঠিক আছে, আচ্ছা এখান থেকে যা যা লাগায় আমরা পড়ছি, আমরা জাস্ট একটা ছক আছে, ওই ছকটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার। আমরা অনুচক্রিকায় আসি। অনুচক্রিয়াকে আমরা বলি হচ্ছে মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হয়, বোঝা গেছে? অনুচক্রিকার যে বড় কোষটার নাম সেটা হচ্ছে মেগা ক্যারিওসাইট, মেগা ক্যারিওসাইট। আর প্রসেসটাকে মেগা ক্যারিওপোয়েসিস বলে, আমি বলছিলাম, এখানে কোথাও লেখা নাই, লাগবে আর কি। 1.5 লাখ থেকে 4 লাখ, এটা তোমরা জানো। আর এটা যকৃতার প্লিহার মাঝখানে, প্লিহার যে ম্যাক্রোফেজ থাকে, ম্যাক্রোফেজের মাধ্যমে ধ্বংস হয়। যার সৃষ্টি আছে তার তো ধ্বংসও আছে, বিষয়টা তাই না? তো এটা ধ্বংস হয় হচ্ছে এই যকৃতার প্লিহার মধ্যে। ওকে, আর এখান থেকে অনুচক্রিকার কাজটা পড়বা। ঠিক আছে, অনুচক্রিকার কাজটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এইটা তৈরি করে আর ক্ষরণ করে, মনে রাখবা, তৈরি করে আর হচ্ছে ক্ষরণ করে। তাহলে কি তৈরি করে? তৈরি করে হচ্ছে প্লাটিলেট প্লাগ, আমি সংক্ষেপে লিখলাম প্লাটিলেট প্লাগ। এই দেখো প্লাটিলেট প্লাগ তৈরি করে। আর ক্ষরণ করে, ক্ষরণ করে হচ্ছে অনেক কিছু, যা যা ক্ষরণ করে আমরা সংক্ষেপে বলতে পারি সি সি জি এস। সি সি জি এস হচ্ছে ক্ষরণ করে। প্রথমে ক্ষরণ করে হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর। ক্লটিং ফ্যাক্টর মানে হচ্ছে রক্ততঞ্চনে সাহায্য করে, বুঝে গেছে? তাহলে ক্লটিং ফ্যাক্টরটা রক্ততঞ্চনে সাহায্য করে। কেমিক্যাল ক্ষরণ করে। এই কেমিক্যালগুলো কি করে? এই কেমিক্যালগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, এই কেমিক্যালগুলো হচ্ছে এখানে দেখবা নিউট্রোফিল মনোসাইটকে আকৃষ্ট করে। মনে করো কোনো জায়গায় ইনফেকশন হয়েছে, ব্যাকটেরিয়া আসছে একটা, তো সেখানে নিউট্রোফিল মনোসাইটে যাওয়া প্রয়োজন, তখন ওখানকার প্লাটিলেট এই কেমিক্যালটা ক্ষরণ করবে, ক্ষরণ করে ওদেরকে ওখানে আকৃষ্ট করবে। এই প্রসেসটাকে কেমোট্যাক্সিস বলা হয়, 10 অধ্যায় পড়বা তোমরা। এরপরে হচ্ছে জি ফর গ্রোথ ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে মনে করো কোনো জায়গায় কেটে গেছে, কেটে গেলে ওই জায়গা তো আবার ওখানকার যে রক্তনালিকা আছে ওগুলো জোড়া লাগা লাগবে, গ্রোথ ফ্যাক্টর লাগবে। এই গ্রোথ ফ্যাক্টরগুলো হচ্ছে প্লাটিলেট থেকে বের হয়। আর হচ্ছে সেরোটোনিন, সেরোটোনিন, সেরোটোনিনের কাজ হচ্ছে কি লিখলাম, SEROTONIN, হ্যাঁ। সেরোটোনিনের কাজ হচ্ছে রক্তনালীগুলোকে সংকুচিত করা, এন্ডোথেলিয়ামকে সংকুচিত করা। এক জায়গা থেকে রক্ত পড়তেছে অনেক পরিমাণে, প্লাটিলেট এসে সেরোটোনিন ক্ষরণ করবে, রক্তনালী সংকুচিত হয়ে যাবে, রক্ত পড়ার হার কমে যাবে। বোঝা গেছে বিষয়টা? এগুলো হচ্ছে ওর মেইন কাজ, আর কিছু দরকার নাই এখান থেকে। ওকে, এইবার আমি যে বলছিলাম এখান থেকে দেখো কি কি পড়া লাগবে। শ্বেত রক্তকণিকার মেইন যে জিনিসগুলো জানা লাগবে, আর এমনিতে যা জানা দরকার ছিল আগে তো বলে দিছি। তোমার জানা লাগবে হচ্ছে কোন শ্বেত রক্তকণিকা বডিতে কত পার্সেন্ট পাওয়া যায়। আসলে পার্সেন্টেজটা বইয়েও ভাবে লেখা নাই, তো আসেও না ওরকম। তোমার জাস্ট মনে রাখতে হবে কার থেকে কোনটা বেশি পাওয়া যায়, কার আয়ু বেশি, এটা মনে রাখতে হবে। দেখো আমরা এই কথাটা মনে রাখবো, NLMEB, NLMEB, ঠিক আছে? এটা মুখস্থ করে ফেলতে হবে, NLMEB। Na মানে হচ্ছে নিউট্রোফিল, La লিম্ফোসাইট, Ma মনোসাইট, ইতে ইওসিনোফিল, বিতে বেসোফিল। এবার আসে হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায়, এই কারণে আমি এটা আগে লিখছি। ঠিক আছে, এটা প্রায় 40 থেকে 60% পাওয়া যায়। ঠিক আছে, 40 থেকে 60 পাওয়া যায়। এরপরে পাওয়া যায় হচ্ছে আমাদের লিম্ফোসাইট। লিম্ফোসাইট পাওয়া যায় 20 থেকে 40%। ঠিক আছে, এরপরে পাওয়া যায় হচ্ছে আমাদের মোনোসাইট। মোনোসাইট পাওয়া যায় 2 থেকে 8%। ইওসিনোফিল পাওয়া যায় 1 থেকে 4%। বেজোফিল পাওয়া যায় 0 থেকে 1%। ঠিক আছে, অনেক বইয়ে লেখা দেখবা নিউট্রোফিল 50 থেকে 70% পাওয়া যায়, একই কথা, মানে হচ্ছে তোমার বেশি পাওয়া যায় না, মনে রাখলেই হবে। তাহলে সব থেকে কম পাওয়া যায় হচ্ছে বেসোফিল, বলতে গেলে পাওয়াই যায় না। আর নিউট্রোফিল পাওয়া যায় 40 থেকে 60%, এরপরে লিম্ফোসাইট, এরপরে মোনোসাইট, ইওসিনোফিল, বেসোফিল। এই সিকোয়েন্সটা অবশ্যই 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 মনে রাখা লাগবে। ঠিক আছে, এবার আসে হচ্ছে এদের আয়ু। আয়ুর ক্ষেত্রে একটু মনে রাখবা, যার একটু পাওয়া যায়, যাকে একটু বেশি, তার আয়ুটা একটু কম। দেখবা তুমি নিউট্রোফিলের আয়ু হচ্ছে 2 থেকে 5 দিন, 2 থেকে 5 দিন নিউট্রোফিলের আয়ু। বুঝে গেছে? এর সাথে মিলে মোনোসাইটের আয়ুটাও কেন জানি 2 থেকে 5 দিন হয়ে গেছে, একটু মাথায় রাখবা। ঠিক আছে, নিউট্রোফিলের আয়ু
2 থেকে 5 দিন, কারণ এন এর পাশে এম, এই কারণে মনোসাইটের আয়ু 2 থেকে 5 দিন। এরপরে কম হচ্ছে লিম্ফোসাইটের, লিম্ফোসাইটের হচ্ছে 7 দিন, 5 আর 2 এই এদের যোগফল, হ্যাঁ 5 আর 2 হচ্ছে 7 দিন। এরপরে হচ্ছে ইওসিনোফিল, ইওসিনোফিলের হচ্ছে 8 থেকে 12 দিন। আর বেসোফিলের সব থেকে বেশি 12 থেকে 15 দিন, যারা নাই তার আবার আয়ু বেশি, বুঝে গেছে? তাহলে 8 থেকে 12 দিন, ওটা 12 থেকে 15 দিন, একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে, কোনো নেমোনিকের প্রয়োজন নাই, নেমোনিক দেখবে যে ভুলে গেছো, ঠিক আছে? আচ্ছা, আর অনুচক্রিকা বলছিলাম কত, 5 থেকে 9 দিন মনে রাখতে হবে। আর তোমার লোহিত রক্তকণিকা বলেছিলাম 120 দিন, ঠিক আছে? তাহলে এই কথাগুলো হচ্ছে মনে রাখতে হবে। শেষ। তাহলে এখানে আমাদের মোটামুটি গেল, আর রক্ততঞ্চলে চলে আসছে, হ্যাঁ তাহলে এত দূর তো আমাদের যাওয়ার দরকার নাই। তাহলে আমরা হচ্ছে এখান থেকে পড়াশোনা করে ফেলছি। ওকে, এবার চলে আসি আমরা তাহলে পরের টপিকে। এই টপিকে আশা করি কারো সমস্যা নাই, আছে? থাকলে একটু প্রশ্ন করবা, কোশ্চেন করলেই আমি আনসার দিয়ে দিব, ঠিক আছে? আমি সময় নষ্ট করতেছি না। আচ্ছা, চলে আসি আমাদের নেক্সট টপিকে, হৃদরোগের বিভিন্ন অবস্থা। হ্যাঁ, আমরা গতদিন হৃদরোগের বিভিন্ন অবস্থার চিকিৎসা পড়ছিলাম, ওই সময় হৃদরোগের বিভিন্ন অবস্থা অনেকটা পড়া হয়ে গেছে। আজকে একটু মনে করার চেষ্টা করি, ঠিক আছে? দেখো উদ্দীপক কেমন কি আসতে পারে। দেখো জসিম সাহেব একটু পরিশ্রম করলেই বুকে ব্যথা অনুভব করেন, তিনি রাতে ভালো ঘুমাতে পারেন না, শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। একটু পরিশ্রম করলে বুকে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হলে এটা হচ্ছে অ্যানজাইনা, এটা হচ্ছে আমাদের অ্যানজাইনা। হ্যাঁ, একটু পরিশ্রম করলেই শুরু হয়ে যাবে, রাতে এর জন্য ঘুমাইতে পারবে না সে, আর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম হবে, বোঝা গেছে? এইটাকে আমরা বলি তাহলে অ্যানজাইনা। উদ্দীপক 2-এ বলছে হৃদপেশিতে অক্সিজেন সরবরাহ না হলে বুকে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট এবং ঘাম হয়। তীব্র ব্যথার কথা যখন বলবে তখন বুঝবে এটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। হ্যাঁ, অক্সিজেন সরবরাহ হচ্ছে না, একদমই হচ্ছে না, এমন বলে নাই কিন্তু পর্যাপ্ত না হলে, বলছে হচ্ছে না, তাহলে অক্সিজেন সরবরাহ না হলে সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর এখানে দেখো হৃদরোগ, এইটা আমি পড়াইছিলাম, যে এই যে অল্প বন্ধ, প্রায় বন্ধ, পুরা বন্ধ, ঠিক আছে? এটা আমি গতদিন দেখাইছিলাম, সেম। চলে আসো, এখান থেকে প্রশ্ন আসতে পারে অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ারের লক্ষণ ও কারণগুলো লিখবো। হার্ট অ্যাটাক ও হার্ট ফেলিয়ারের তুলনা করো, যদি তুমি হার্ট অ্যাটাক হার্ট ফেলিয়ার বুঝতে পারো তুলনাও করতে পারবা। আর হৃৎপিণ্ড সুস্থ রাখতে কি প্রয়োজনীয়, আর বুকে ব্যথা কেন হয়, প্রতিকার কি, ঠিক আছে? খুব কমন কমন কোশ্চেন, এগুলো তোমরা নিজেরা বানায় লিখলেও, একদম বানায় লিখলে তো হয় না, কিছুটা ধারণা রেখে তুমি বানায় লিখতে পারবা, অন্যগুলোর থেকে একটু সুবিধা আছে। খেয়াল করো, প্রথমে আসা হচ্ছে আমাদের অ্যানজাইনা। এনজাইনা হচ্ছে, আমি গতদিন বলছিলাম যে আমাদের বুকে হার্ট আছে, হার্টের ভিতর রক্ত যাইতে পারতেছে না, ঠিক আছে? হার্টের নিজের সাপ্লাই দেয় কে, করোনারি ধমনী। এই করোনারি ধমনী কোনো কারণে আটকে গেছে, ব্লক হয়ে গেছে, ব্লক হয়ে গেলে তখন হয় হচ্ছে এই অ্যানজাইনা। হ্যাঁ, কারণ করোনারি ধমনীর মধ্যে থেকে রক্ত যাইতে পারতেছে না, ফলে হার্ট তার প্রয়োজনীয় শক্তি পাচ্ছে না, তখন হচ্ছে বুকে ব্যথা শুরু হয়ে যাবে। দেখো এই অ্যানজাইনাটার নাম হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস। হ্যাঁ, এই অ্যানজাইনাকে হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা বলা হয়। কেন? কারণ যার অ্যানজাইনা হয়েছে তার তো পুরো ব্লক হয়ে যেতে পারে, পুরো ব্লক হয়ে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। দেখো এই অ্যানজাইনা 3 প্রকার, স্টেবল অ্যানজাইনা বা সুস্থিত অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা বা অস্থিত অ্যানজাইনা, আর একটা হচ্ছে প্রিন্স মেটাল অ্যানজাইনা, ঠিক আছে? কি, প্রথমে আসা হচ্ছে স্টেবল অ্যানজাইনা, সে কাজ বাজ করবে তখন তার বুকে ব্যথা হবে, এমনি নর্মাল রেস্টে তার বুকে ব্যথা হবে না। এবার হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা, সে রেস্ট করতেছে তারপর তার বুকে ব্যথা, এটা হচ্ছে আনস্টেবল অ্যানজাইনা। আর প্রিন্স মেটাল অ্যানজাইনা যে কোনো সময় হইতে পারে, বোঝা গেছে? কেন? প্রিন্স মেটাল অ্যানজাইনা কিন্তু হার্টের ব্লকের উপর, এই করোনারি আর্টারি ব্লকের উপর ডিপেন্ড করে না, যে এটা ব্লক হয়ে গেছে, এখানে ফ্যাট জমছে এই কারণে বন্ধ হয়ে গেছে, না। প্রিন্স মেটাল অ্যানজাইনাটা হয় কোনো কারণে এই করোনারি আর্টারি, যদি আর্টারির ভিতর কি পেশি থাকে না, এই পেশিগুলো যদি নিজে থেকে সংকুচিত হয়, স্পাজম বলে এটাকে, ঠিক আছে? তাহলে নিজে থেকে যদি এই মাসেলগুলো স্পাজম হয় তখন হচ্ছে প্রিন্স মেটাল অ্যানজাইনাটা হয়, বোঝা গেছে? তাহলে এইবার আমরা চলে আসি হচ্ছে অ্যানজাইনার কিছু লক্ষণে, এটা তোমাদের বইয়ে আছে, পড়ে নিতে পারবা। অ্যানজাইনার মূল ব্যথাটা হয় হচ্ছে বুকের পিছনে, স্টারনামের পিছনে হচ্ছে ব্যথাটা হয়। আমি যখন কাজ করব, আমার একটু স্ট্রেস হইলো, বেশি খাইলাম, তখন হচ্ছে আমার বুকের ব্যথাটা বাড়বে। কাজ করব, আমার পুরো শরীরের বেশি বেশি রক্ত সাপ্লাই লাগবে, হার্ট বেশি বেশি পাম্প করবে, তখন ব্যথা হবে। বেশি খেয়ে ফেলছি, আমার গাট মানে আমার ইন্টেস্টাইনের মধ্যে হচ্ছে সাপ্লাই থাকা লাগবে, তো তখন বেশি বেশি হার্ট পাম্প করতেছে, তখন আমার ব্যথা শুরু হয়ে গেল, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যানজাইনার লক্ষণ। এই ব্যথাটা আস্তে আস্তে গলা, কাঁধ, ঠিক আছে, এখান থেকে চোয়ালে ছড়াই যেতে পারে, হাতে ছড়াই যেতে পারে, ঠিক আছে? তাহলে গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠে, এমনকি দাঁতে ছড়াই যেতে পারে, ঠিক আছে? অনেক সময় ব্যথা যে কোন জায়গা দিয়ে আসতেছে বোঝা যায় না,
অন্যান্য ব্যথা তো বোঝা যায় না, একদম বুক থেকে আসতেছে, এই ব্যথা বোঝা যায় না, কারণ এমনভাবে ছড়ায় যায় মনে হয় সব জায়গায় ব্যথা। এই কারণে বুকে ব্যথা ছাড়াও হজমে গন্ডগোল আর বমি ভাব হইতে পারে, এগুলো হচ্ছে কমন কিছু। তুমি দেখবা হার্ট অ্যাটাক হয়েছে কারো, এরও বমি আসতেছে, কারো হার্ট ফেলিয়ার হয়েছে ওরও বমি আসতেছে, এগুলো কিছু কমন সিমটম। ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া কিংবা দম ফুরিয়ে হাঁপানো, অবশ্যই হার্ট যার কাজ করতেছে না তার তো বেশি বেশি শ্বাস নিতে হবে, কারণ ফুসফুস মনে করতেছে আমার জন্য হার্টের সমস্যা, সো বেশি বেশি করে শ্বাস নেয়। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে অ্যাঞ্জাইনার লক্ষণ। এবার আসো হচ্ছে প্রতিকার কি? প্রতিকার মানে হয়ে গেছে, এরপরে কি করতে হবে। প্রতিরোধ মানে হচ্ছে হয় নাই, যাতে না হয় তার জন্য কি করতে হবে। দেখো প্রতিকার মানে হচ্ছে হয়ে গেছে, দেখো রোগ দেখা মানে বুকে ব্যথা দেখার সাথে সাথে তাকে এইটার চিকিৎসার জন্য আগে ডায়াগনোসিস করতে হবে, ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম এবং ইকোকার্ডিওগ্রাম করতে হবে। ঠিক আছে, করলাম। এরপরে চিকিৎসক যদি চায় অপারেশন করতে পারে, এনজিওগ্রাম করতে পারে। হ্যাঁ, করলো, করার পর যে সে একদম ঠিক হয়ে যাবে তা কিন্তু না, তাকে একটা লাইফস্টাইলের মধ্যে দিয়ে যেতে হবে। ধূমপান করা যাবে না, মদ্যপান করা যাবে না, এগুলো সব কিছুর মূল হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে ধূমপান মদ্যপান পরিহার করতে হবে, হাঁটা চলা পরিশ্রম একটু কম করে করতে হবে, আবার একদম মানে ছেড়ে দিলেও কিন্তু হয় না, মোটামুটি করা যায়। হ্যাঁ, সুষম খাবার খাইতে হবে, হৃদবান্ধব খাবার। হৃদবান্ধব খাবার মানে কি? মানে হচ্ছে যেগুলো আমার হার্টে চর্বি জমাবে না, কোলেস্টেরল ফ্রি খাবার, এগুলো খাইতে হবে। হ্যাঁ, ডায়াবেটিস, রক্তচাপ, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে হবে। এই ডায়াবেটিস বলো, রক্তচাপ বলো, কোলেস্টেরল বলো, এগুলোর জন্যই হার্টের বেশিরভাগ রোগ হয়ে থাকে। ঠিক আছে, হার্টের বা ব্রেইনের। তো এই কারণে হচ্ছে এগুলোকে আমাদের কন্ট্রোলে আনতে হবে। এগুলো একদম যে ইন জেনারেল কথা, তোমার এরকম প্রশ্ন আসতে মানে তুমি যা লিখে দিবে ওইটাই কারেক্ট, বুঝছো? একটু কমন সেন্স খাটায় যা লিখে দিবে ওইটাই কারেক্ট। আচ্ছা, হার্ট অ্যাটাক কি? হার্ট অ্যাটাক সম্বন্ধে আমি আগের দিন বলছি, এখন আর বেশি কিছু বলবো না। দেখো মূল জিনিসটা আমি ছবি দেখে বুঝাই দিই। এখানে একটা প্ল্যাক জমছে, হ্যাঁ, প্ল্যাক জমলে হওয়ার কথা অ্যানজাইনা, কারণ রক্ত সাপ্লাই কম হচ্ছে। সমস্যা হচ্ছে এই প্লাকের মধ্যে অনেক সময় ক্যালসিয়াম জমে, এই ক্যালসিয়াম জমে এটা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে তখন আমরা অ্যাথেরোমেটাস প্লাক বলি, প্লাকটাকে কি বলি? অ্যাথেরোমেটাস প্লাক বলি। আর এই প্রসেসটাকে, এই প্রক্রিয়াটাকে বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস একটা সময় দেখা যায় ক্যালসিয়াম জমছে, শক্ত হয়ে গেছে, এই শক্ত জিনিসের খোঁচায় এই এন্ডোথেলিয়ামটা ফেটে যায়। এন্ডোথেলিয়ামটা ফেটে যাওয়া মানে কি? এই প্লাকের ভিতরে যত ফ্যাট ছিল, যত ক্যালসিয়াম ছিল, এগুলো সব বাইরে বের হয়ে আসে, বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে আসলে ওই জিনিসের সাথে লাগে এই প্লাটিলেটের ধাক্কা। বলছিলাম প্লাটিলেট একটু ধাক্কা খেলে ভেঙে যাবে, গেল। প্লাটিলেটের ধাক্কা লাগছে, প্লাটিলেট গেছে ভেঙে, প্লাটিলেট থেকে বের হলো থ্রোম্বোপ্লাস্টিন। এই থ্রোম্বোপ্লাস্টিন পুরো ক্লটিং প্রসেসটাকে চালু করে দিবে। তখন এই জায়গায় রক্ত জমাট বাঁধবে, রক্ত জমাট বাঁধবে, রক্ত জমাট বেঁধে এই পুরো জায়গাটাকে বন্ধ করে দিবে। বন্ধ করে দিলে তখনই হবে হার্ট অ্যাটাক, কারণ আমার হার্টের ওই পোর্শনে একদমই রক্ত পৌঁছাইতেছে না, তখন আমরা এটাকে হার্ট অ্যাটাক বলি বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি, এটাই লেখা আছে। হার্ট অ্যাটাকের লক্ষণ অ্যানজাইনার সাথে একটু চেঞ্জ আছে, আবার অনেকটা একরকম। দেখো বুকে ব্যথা, হ্যাঁ, বুকে ব্যথাটা হয় হচ্ছে বুকের ঠিক মাঝখানে, এটা কয়েক মিনিট থাকে, যায় আবার আসে। অসহ্য চাপ, মোচড়ানো বা আঁচড়ানো ব্যথা হয়। হ্যাঁ, অনেকটা গ্যাস্ট্রিকের ব্যথা আর হার্ট অ্যাটাকের ব্যথা অনেকটা সেম, এই কারণে অনেকে গ্যাস্ট্রিক হলেও মনে করে আমার হার্ট অ্যাটাক হয়েছে, আবার অনেকে হার্ট অ্যাটাক হলে মনে করে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম। ঠিক আছে, তো এগুলা একটু অন্যান্য জিনিস আছে, যেরকম হার্ট অ্যাটাকের ব্যথাটা বাম হাতে ছড়ায় যায়। ঠিক আছে, তো এগুলো দেখে বুঝতে হয় আর কি। ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অংশে অস্বস্তি, ওই যে বললাম উভয় পিঠে ছড়ায় যেতে পারে, চোয়ালে যাইতে পারে, গলায় যাইতে পারে। হ্যাঁ, ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস, অবশ্যই এটা যে কোনো বুকের সমস্যায় ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নিবে। বমি বমি ভাব, যে কোনো রোগে তার বমি আসবে। ঘুমে ব্যাঘাত, কারণ সে শুইলেই তো তার দেখা যাচ্ছে যে যখন শুবে তখন হার্ট মানে বুকে ব্যথার জন্য সে ঘুমাইতে পারতেছে না, সো ঘুমে ব্যাঘাত হইতেছে। ক্লিয়ার? প্রতিরোধ কি? অনেকটা আগের মতো। দেখো টাটকা ফল মানে প্রতিরোধ এবার কিন্তু হয় নাই, তাহলে এখন কি করতে হবে? ফল বা সবজি খাইতে হবে, তাকে চর্বি কোলেস্টেরল খাওয়া যাবে না। বিএমআই ঠিক রাখা লাগবে। বিএমআই কি? স্থূলতা তৃতীয় অধ্যায় আছে, ওখানে পড়লে পড়বা যার ওয়েট বেশি তার বিএমআই বেশি। সো ওয়েট কম থাকলে অনেক রোগ কমে যায়, কারণ ওয়েট কম থাকলে কোলেস্টেরল কমে যায়, তাই না? তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে? বিএমআইটাকে ঠিক রাখতে হবে। ওকে, ধূমপান ত্যাগ করতে হবে, মদ্যপান ত্যাগ করতে হবে, অ্যালকোহল নিষিদ্ধ করতে হবে, কোলেস্টেরল, রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। ওকে, খুবই এগুলো আগের কথাবার্তাই। ওষুধ যেটা খাইতেছে ওটা চালাই যাইতে হবে, বছরে অন্তত একবার চেক আপ করতে হবে। ঠিক আছে, ওই মনে করো তোমরা ওই মুরব্বীদের যা যা বলো না যে বাবা এটা করতে হবে, মা এটা করতে হবে, হ্যাঁ, এই কাজগুলাই হচ্ছে এইটা, আর কিছু না। হার্ট ফেইলিওর, ফেইলিওর জিনিসটা কি? ফেইলিওর মানে হচ্ছে মনে করো কোনো কারো হার্ট অ্যাটাক হয়েছে, তার হার্ট অ্যাটাক মানে কি? হার্টে পর্যাপ্ত নিউট্রিশন পৌঁছাইতেছে না, তাহলে হার্টটা তো কাজ করতে পারবে না, তো দুর্বল হয়ে যাবে। তখন ওই হার্ট যতই পাম্প করুক না কেন আমার সারা শরীরে হচ্ছে ভালো মতো রক্ত পৌঁছাবে না।
এই জিনিসটাকে বলা হচ্ছে হার্ট ফেইলিয়ার। তাহলে হার্ট ফেইলিয়ার কেন কেন হইতে পারে দেখো, ওই যে বললাম হার্ট অ্যাটাকের কারণে হইতে পারে। কারো উচ্চ রক্তচাপ, হার্ট ঠিকই পাম্প করতেছে কিন্তু ওই রক্তচাপ ভেদ করে, এই মনে করো আমার এখানে প্রচুর পরিমাণে প্রেশার, হার্ট পাম্প করছে কিন্তু এখানে এত প্রেশার এই জায়গা থেকে রক্ত এই পর্যন্ত যাইতে পারলো না, ঠিক আছে। তাহলে উচ্চ হাইপারটেনশন হলে, হৃৎপিণ্ডের কপাটিকার রোগ হলে, কপাটিকার রোড হার্ট পাম্প করে ঠিকই, হার্টের রক্ত যাওয়ার কথা মনে করো তোমার হচ্ছে একটু আগে যে কার্ডিয়াক সাইকেল বললাম, রক্ত যাওয়ার কথা হচ্ছে এওরটার মধ্যে দিয়ে, রক্ত বাইকাসপিড কপাটিকা ভেদ করে উপরে চলে গেল, কারণ কি আমার কপাটিকায় সমস্যা, তাহলে তখন হচ্ছে সমস্যা হবে। ইসকেমিক হৃদরোগ, ওই যে বললাম অ্যানজাইনা, ঠিক আছে, হার্ট অ্যাটাক, এগুলা। হার্ট ব্লক, হৃদস্পন্দনে ছন্দপতন ঘটলে, মানে হার্ট নিজেই পাম্প করতে পারতেছে না, এইটা। অতিমাত্রায় রক্ত শূন্যতার জন্য, রক্তই নেই, পাম্প করে কি পাঠাবে, সরি, ওকে। ধূমপান মদ্যপান বললাম, ধূমপান মদ্যপানের জন্য সব হয়, ঠিক আছে। আর হচ্ছে মানসিক চাপ, অত্যধিক মানসিক চাপ অনেক সময় হার্ট ফেলিয়ার হয়, এটা খুব রেয়ার। আসলে হার্ট ফেলিয়ারের লক্ষণ অনেকটা আগের মতো, কিছু কিছু কম আছে। দেখো হার্ট ফেলিয়ার কিন্তু ওই আগের মতো তীব্র বুকে ব্যথাটা হয় না। কেমন হয়, ওর শ্বাসকষ্ট হয় বেশি, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয়, ঘুমের মধ্যে মাথার নিচে 2টা বালিশ দেওয়া লাগে, বুঝছো। ঘুমের মধ্যে জিনিসটা কি হয়, হার্ট ফেলিয়ারের একটা জিনিস আছে, হার্ট ফেলিয়ারে রক্ত তো পৌঁছাইতে পারতেছে না তোমার রক্তনালীর মধ্যে দিয়ে, তাই না। তখন কি হয়, রক্তনালীর মধ্যে প্রেশারটা থাকে না। ওই রক্তনালীর মধ্যে প্রেশার না থাকলে রক্তনালী থেকে রক্তগুলো বের হয়ে আসে, কোথায় বের হয়ে আসে, টিস্যুর মধ্যে বের হয়ে আসে, বিশেষ করে ফুসফুসে। তখন ফুসফুসে পানি জমে, ফুসফুসে পানি জমাটাকে আমরা ইডেমা বলি, ঠিক আছে। এখন ওই ব্যক্তি যখন শুয়ে আছে তখন তো ইডেমা ছড়ায় গেছে, পুরা ফুসফুসে ইডেমা হয়ে গেছে, তাই না। ব্যক্তি যখন শুয়ে থাকবে তখন তার অনেক বেশি কষ্ট হবে। ব্যক্তি যখন উঠে বসবে তখন মনে করো তরলটা নিচের দিকে নেমে গেছে, বাকি ফুসফুস কাজ করতেছে, তখন তার একটু স্বস্তি লাগবে। ক্লিয়ার বিষয়টা। তাহলে ঘুমের সময় তার মাথার নিচে 2টা বালিশ দিতে হয়। এই যে পানি জমছে, এখন সে কাশি দিবে, কাশির ভিতর থেকে মিউকাস বের হবে, অনেক সময় রক্ত বের হবে, এটা বলে মিউকাস সহ, মানে রক্ত মাখানো মিউকাস সহ কাশি হইতে পারে। ওই যে বললাম শরীরে বিভিন্ন জায়গার টিস্যুতে তরল জমে, পার পাতা উদর যকৃৎ সব জায়গায় তো পানি জমে যাইতেছে, সব জায়গায় স্ফীত হয়ে যায়। পায়ের পাতা এমনভাবে স্ফীত হয়ে যায় যে আমার যে জুতাটা কালকে পরছি আজকে সেই জুতাটা পরতে পারতেছি না, ঠিক আছে, এরকম হচ্ছে ফুলে যায়। এরপরে আমি একটু কাজ করলেই হচ্ছে আমার কষ্ট হয় বেশি, এইটা পাকস্থলী ভরা ভরা লাগে, ওই ইডেমার জন্যই। এরপরে হচ্ছে হৃদস্পন্দন এত দ্রুত হয় যে মনে হয় হৃৎপিণ্ড কোনো প্রতিযোগিতায় নামছে, মানে প্যালপিটেশন হওয়া, হ্যাঁ, অনেক দ্রুত হওয়া। এই অনেক সময় কাজকর্ম চলনে অসামঞ্জস্যতা দেখা যায়, ঠিক আছে, এটা অনেক লেটে হয়, কারণ হার্ট ফেলিয়ার অনেকে বুঝতে পারে না, তখন এটা হয়। তাহলে হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিয়ারের যদি আমাদের পার্থক্য করতে বলে পারবো। হার্ট অ্যাটাক কেন হয়, হার্ট ফেলিয়ার কেন হয়, হার্ট অ্যাটাকের লক্ষণ কি, হার্ট ফেলিয়ারের লক্ষণ কি, ঠিক আছে। হার্ট অ্যাটাকের চিকিৎসা কি, হার্ট ফেলিয়ারের চিকিৎসা কি, শেষ। 3টা জিনিস বলে দিলে হয়ে যাবে, এটা খুব একটা কমন কিছু না, ঠিক আছে। তাহলে এইগুলা গেল হচ্ছে আমার বিভিন্ন রোগ, বোঝা গেছে। এখন এই রিলেটেড কোশ্চেন কি আসতে পারে দেখো, এই রিলেটেড কোশ্চেন কি আসতে পারে, এমসিকিউ আর কি। এমসিকিউ আমি বই থেকে কিন্তু তোমাদের উঠাই দিছি, তুলাই দিছে পুরো, ঠিক আছে। সো এইখানে আর এক্সট্রা আমার মনে হয় না কিছু আছে, পাইলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এক্সট্রা কিছু নাই, জাস্ট এখানে একটা কথা আছে, হার্ট অ্যাটাক আর স্ট্রোকের পার্থক্য, এটার একটা বেসিক ধারণা নিয়ে রাখবা। হার্ট অ্যাটাক হইতেছে হার্টে, স্ট্রোক হইতেছে মাথায়। হার্টের কোনো ধমনীতে ব্লকেজ হয়েছে বলে হার্ট অ্যাটাক হইতেছে, মস্তিষ্কের কোনো ধমনীতে ব্লকেজ হয়েছে বলে স্ট্রোক হইতেছে। হার্ট অ্যাটাকের ব্যক্তির বুকে ব্যথা হবে, তার এই ব্যথাটা চারদিকে ছড়ায় পড়বে, শ্বাসকষ্ট হবে। স্ট্রোকের একজন ব্যক্তির প্যারালাইসিস হবে, যে পাশে স্ট্রোক হয়েছে না, মনে করো মাথার এই পাশে স্ট্রোক হয়েছে, অপর পাশ প্যারালাইসিস হয়ে যাবে, ঠিক আছে। প্যারালাইসিস হবে, তার কথা বলতে কষ্ট হবে, অনেক সময় দেখা যায় যে তার স্মৃতিভ্রংশ হয়, মানে সে মনে করতে পারে না কোনো কথা, ঠিক আছে। এগুলা হচ্ছে স্ট্রোকের বিষয়াবলী, হ্যাঁ। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে তোমার চিকিৎসা হচ্ছে হার্টের চিকিৎসা, স্ট্রোকের ক্ষেত্রে স্ট্রোকের মাথার চিকিৎসা, তাহলে 2টা একদমই আলাদা জিনিস, বুঝছো। এগুলো নিয়ে কিন্তু ওই গোলায় যাওয়া হচ্ছে ছাগলের কাজ। আচ্ছা, এখানে আর কিছু তোমাদের প্রয়োজন নাই, প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে এমসিকিউর জন্য সেরকম কিছু প্রয়োজন নাই, আমরা আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট টপিকে যাই। দ্য লাস্ট টপিক হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। এইটার অধিকাংশই আলোচনা করে ফেলছি, কিছু বাকি আছে, এটা আমরা আলোচনা করব। দেখো আমাদের প্রশ্নগুলো আসে কিরকম, প্রশ্নগুলো আসে হচ্ছে এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এরকম একটা হার্ট দেখাইলো, ভালো কথা, এইটা এক্স উপরের দিকে যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে পালমোনারি সংবহন বোঝায়, নিচের দিকে যাচ্ছে এইটা হচ্ছে বোঝায় সিস্টেমিক সংবহন, বোঝা গেছে। তাহলে 2টা সংবহন বুঝে গেলা।
এখানে দেখো মানবদেহে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সমগ্র দেহে যাচ্ছে মানে সিস্টেমিক সংবহন, আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনী দিয়ে যাচ্ছে মানে পালমোনারি সংবহন। বুঝলা? আচ্ছা, এইটা তো এই যে ফুসফুস টুসফুসের কথা বলা হয়েছে, তার মানে তোমাকে দুইটা সংবহন নিয়ে কথা বলা হয়েছে। এই দুইটা সংবহনই তোমাদের পরীক্ষায় আসবে। একটু আগে কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করে ফেলছি, আমি আর এক্সট্রা আলোচনা করব না, দেখি নতুন কিছু থাকলে আলোচনা করব। দেখো, মানুষের রক্ত সংবহন তন্ত্রকে দ্বিবর্তনী কেন বলা হয় আলোচনা করে ফেলছি। হৃৎপিণ্ডের করোনারি সংবহন ব্যাখ্যা করো, ঠিক আছে? এটা একটু কম আসে পরীক্ষায়, এটা আমরা যখন হচ্ছে বইয়ের এমসিকিউ পড়বো ওই জায়গা থেকে আলোচনা করে ফেলবো। আর মানুষের সাথে রুই মাছের রক্ত সংবহন প্রক্রিয়ার সাদৃশ্য আর বৈসাদৃশ্য, এটা আমরা বই থেকে একটু পড়ে নিব। দেখো, সিস্টেমিক সংবহন তো আমরা জানি বাম ভেন্ট্রিকলের এওরটা থেকে শুরু হয় আর ডান অ্যাট্রিয়ামের সুপিরিয়র ভেনা কাভায় এসে শেষ হয়, বা সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভায় এসে শেষ হয়, ঠিক আছে? এই কথাটা এখানে লেখা আছে। ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এইটা, 25 থেকে 30 সেকেন্ড লাগে। এই পুরো সিস্টেমিক সংবহন হইতে 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। এবার আসো পালমোনারি সংবহন নিয়ে আমরা আগে কথা বলে ফেলছি, এইখানে এক্সট্রা আর কোনো তথ্য নাই। করোনারি সংবহন যেটা আসছে, দেখো করোনারি সংবহন হয় হচ্ছে আমার হৃৎপিণ্ডের সংবহনটাকে করোনারি সংবহন বলি, এটা নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে। হৃৎপিণ্ডে সংবহন দেওয়ার জন্য সাধারণত আমাদের দুইটা ধমনী আছে, ঠিক আছে? একটা রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি, মানে ডান করোনারি ধমনী, বাম করোনারি ধমনী, এগুলোর মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরগুলো হচ্ছে সাপ্লাই পাচ্ছে। এই কথাটাই হচ্ছে করোনারি ধমনীর মূল জিনিস, ঠিক আছে? এখানে দেখবা আছে, এখানে এক্সট্রা আর কিছু নাই। পরবর্তীতে সেইখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ওইটাকে ড্রেন করার জন্য একটা শিরা আছে, শিরাটার নাম করোনারি সাইনাস। তাহলে আমার ধমনীর নাম ডান করোনারি ধমনী, বাম করোনারি ধমনী, আর শিরার নাম হচ্ছে করোনারি সাইনাস। ওকে, এইবার আসি, মনে করো একচক্রী সংবহন আর দ্বিচক্রী সংবহনের মধ্যে পার্থক্য। একচক্রী সংবহন কার? রুই মাছের। দ্বিচক্রী সংবহন কার? আমার, মানে মানুষের। তাহলে এইটা তুমি পার্থক্য করবা কি করে? দেখো, রুই মাছের হৃৎপিণ্ডে কপাটিকা সমূহ নিয়ন্ত্রিত বলে প্রকোষ্ঠ সমূহের মধ্যে রক্ত সংবহনের একমুখিতা দেখা যায়, ঠিক আছে? একমুখিতা মানে আমাদেরও কিন্তু একমুখী, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলের দিকে যায়, বাট দেখা যায় পালমোনারিতে একটা সংবহন হচ্ছে, যেটা রুই মাছে হয় না। তাহলে মানুষের ক্ষেত্রে সিস্টেমিক সংবহন আর পালমোনারি সংবহন আলাদা করে হয়। বাহিত রক্তের ধরন বলছে, রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কেবল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। পড়ছিলা তোমরা রুই মাছ পড়ার সময়, এই জন্য এটাকে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলে। আর আমাদের কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দুই ধরনের রক্তই যায়। আর রুই মাছের হৃৎপিণ্ড থেকে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত চলে যায় হচ্ছে ফুলকায়, কারণ ফুলকায় গিয়ে তাকে হচ্ছে অক্সিজেনটা চেঞ্জ করতে হবে, বুঝছো? এইটাই যায়। আর মানুষের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা জায়গায় আলাদা জায়গায় যায়, যেরকম বাম ভেন্ট্রিকল থেকে চলে যায় এয়ারটায়, মানে পুরো দেহে চলে যায়। ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী হয়ে চলে যায় ফুসফুসে, আলাদা কাজের জন্য, ঠিক আছে? এটা একটা পার্থক্য। গতিপথটা লিখে দিতে পারো রুই মাছের আর মানুষের, হ্যাঁ? এটা খুব কম আসে প্রশ্নে, এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই ছিল আমাদের সংবহন তন্ত্র নিয়ে কোশ্চেন। ওকে, আমরা একটু দেখে নিই এখান থেকে তোমার প্রশ্ন কেমন কি আসে। একটা বাদ দিয়েছি কিন্তু আমরা, পোর্টাল, হ্যাঁ? এই পোর্টাল থেকে এমসিকিউ আসে, সো এটা পড়ে ফেলবো এখন। দেখো, মানবদেহের রক্ত সংবহন, এখানে একটা কথা আছে, দেখো মানবদেহের রক্ত সংবহন কোন ধরনের? বদ্ধ ধরনের, ঠিক আছে? বদ্ধ বদ্ধ ধরন মানে হচ্ছে মানবদেহের রক্তটা সব সময় হচ্ছে রক্তনালীর মধ্যে থাকে, কখনো কোনো ক্যাভিটির মধ্যে যায় না, গহ্বরের মধ্যে যায় না। ওকে, এই জন্য বদ্ধ বলে, আর এটাকে দ্বিচক্রীয় সংবহন বলা হয়। সিস্টেমিক সংবহন পড়ে ফেলছি আমরা, পালমোনারি সংবহন পড়ে ফেলছি আমরা, যেটা পড়ি নাই সেটা হচ্ছে পোর্টাল সংবহন। দেখো, পোর্টাল সংবহন জিনিসটা কি? এই সিস্টেমিক আর পালমোনারির বাইরে গিয়েও দেখা যায় আরেক ধরনের সংবহন দেখা যায়, যেখানে মনে করো একটা অঙ্গ থেকে কিছু শিরা তৈরি হয়েছে, তারা মিলে একটা শিরা তৈরি করছে, সেই শিরাটা আরেকটা অঙ্গে যে আবার কৈশিক জালিকায় ভাগ হয়ে গেছে। এটা তো হওয়ার কথা না। শিরা, এই দেখো কৈশিক জালিকা মিলিত হয়ে শিরা তৈরি হলো, সেই শিরা সরাসরি গিয়ে ওপেন করবে তোমার কোথায়? হার্টে। কিন্তু তা না হয় ওই শিরাটা আবার কৈশিক জালিকা তৈরি করছে, কৈশিক জালিকাগুলো আবার মিলে আরেকটা শিরা তৈরি করছে, ঠিক আছে? এই সংবহনগুলোকে বলা হয় পোর্টাল সংবহন। তাহলে দেখো, সিস্টেমিক আর পালমোনারির বাইরে আরেকটা সংবহন আছে, যেটাকে পোর্টাল সংবহন বলি। এইটা মানবদেহে হেপাটিক হইতে পারে, রেনাল হইতে পারে, মানবদেহে না মানে প্রাণীতে হেপাটিক হইতে পারে, রেনাল হইতে পারে। আমাদের রেনাল মানে বৃক্কে কোনো পোর্টাল সংবহন নাই, আমাদের আছে হচ্ছে যকৃতে। এই জন্য আমরা হেপাটিক রেনাল সংবহন নিয়েই পড়বো। দেখো, হেপাটিক রেনাল সংবহনে কি হয়? আচ্ছা, আমি ছবি দেখে বুঝাই, না হলে বুঝবা না। দেখো, খুব সহজ একটা জিনিস, এইটা আমাদের অন্ত্রনা,
এটা আমাদের অন্ত্র। তাহলে এই অন্ত্রে আমি যা খাইলাম, খাওয়ার পর ওটাতে চলে যাবে কৈশিক জালিকায়, গেল কৈশিক জালিকায়। কৈশিক জালিকাগুলো মিলিত হয়ে তৈরি করলো শিরা। এইখানে অনেকগুলা শিরা মিলে তৈরি করলো বড় একটা শিরা। এই বড় শিরাটার নাম পোর্টাল শিরা। বড় শিরাটার নাম হচ্ছে পোর্টাল শিরা। এই পোর্টাল শিরা ঢুকে গেল হচ্ছে যকৃতে। যকৃতে কেন ঢুকলো? আমি যে খাবার খাইলাম ওটা তো আমি বিপাক করি নাই, পরিপাক করছি। বিপাকের জন্য গেছে হচ্ছে যকৃতে। যকৃতে যে আবার কৈশিক জালিকায় ভাগ হয়ে গেছে, দেখো কৈশিক জালিকায় ভাগ হয়ে গেছে। এই কৈশিক জালিকাগুলো আবার মিলিত হয়ে চলে গেছে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভায়। এই ইনফেরিয়র ভেনা কাভা পরবর্তীতে হার্টে গিয়ে ওপেন করছে বিষয়টা, তাই না? হার্টে চলে গেছে। তাহলে একবার কৈশিক জালিকা তৈরি হলো, সেইটা মিলে শিরা হইলো, আবার কৈশিক জালিকা তৈরি হলো, এইটাকে আমরা পোর্টাল সিস্টেম বলি। এই দেখো, এই যে এই কৈশিক জালিকা থেকে শুরু করে এই পুরা শিরা পর্যন্ত এই অংশটাই হচ্ছে আমার পোর্টাল সংবহনের অংশ, ঠিক আছে? মানুষের একটাই পোর্টাল সংবহন আছে, সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল সংবহন বা হেপাটিক পোর্টাল শিরা। আচ্ছা, এখানে আমাদের মনে হয় না আর কিছু আছে। হ্যাঁ, আর কিছু নাই, সংবহনের বাকি সব আমরা হচ্ছে পড়ে ফেলছি। ক্লিয়ার? তাহলে আমাদের আজকে যে 4টা টপিক ছিল, 4টা টপিক কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। ওকে, 4টা টপিক আমাদের শেষ হয়ে গেছে। প্রথমে ছিল হচ্ছে আমাদের কার্ডিয়াক টিস্যু, কার্ডিয়াক সাইকেল অ্যান্ড জাংশনাল টিস্যু। সেকেন্ডলি আমাদের ছিল হচ্ছে রক্তকণিকা। থার্ডলি ছিল হচ্ছে হৃদরোগের বিভিন্ন অবস্থা। আর ফোর্থলি ছিল আমাদের এই রক্ত সংবহন তন্ত্র। আমাদের এই ক্লাসের মাধ্যমে কিন্তু টোটাল আমাদের জুওলজি 4th চ্যাপ্টার অর্থাৎ রক্ত সঞ্চালনের যে পার্টটা ছিল হয়ে গেছে। সিকিউ নিয়ে আলোচনা করেছি, এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ তোমাদের হয় আমি জীব প্রযুক্তি নিয়ে নিব, না হলে জয় ভাই তোমাদের অণুজীব নিয়ে ক্লাসটা নেবেন, ঠিক আছে? তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে এখন করো, আর না থাকলে আমরা হচ্ছে লাইভটা শেষ করে দিব। বাসায় পড়াশোনা করো। এখানে কোনো সমস্যা থাকলে আমাদের ফ্রি সাইকেল 40 ডেজ বায়োলজির যে ফ্রি সাইকেল আছে সেখানে মেসেঞ্জার গ্রুপে তোমরা কোশ্চেন করতে পারো, আমরা আনসার দিয়ে দিব। আর যেহেতু এই ক্লাসটা শেষ হয়ে গেছে, ক্লাসটার স্লাইড আমরা টেলিগ্রামে প্রোভাইড করে দিব। ওকে, কোনো কোশ্চেন থাকলে করো, না হলে আমরা শেষ করে দিব। এত রাত্রে কারো জেগে থাকাটাও অস্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা, তোমরা পরে ক্লাসটা দেখে নিবা অবশ্যই। ওকে, আর আমরা শেষ করে দিচ্ছি। কোনো কোশ্চেন থাকলে তোমরা পরবর্তীতে করে ফেলতে পারো। আচ্ছা, তাহলে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ক্লাস করার জন্য। কালকের ক্লাসটা মাঝপথে কেটে গেছিলো, তো ওইটা হচ্ছে রেকর্ডের অবস্থায় ইউটিউবে দেওয়া আছে, ইউটিউব লিঙ্ক তোমাদের দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা ভালোভাবে শেষ হয়ে গেছে, ভালোই। তো ধন্যবাদ সবাইকে, আবার ইনশাল্লাহ সামনে দেখা হবে। হ্যাঁ, পড়াশোনা করো সবাই ভালো মতো। আসসালামু আলাইকুম।